রবিন, তোমাকে অনেক ধন্যবাদ। উপস্থিত সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। রবিন, আমাকে শোনা যাচ্ছে কিনা পরিষ্কার একটু নিশ্চিত করো। জি জি স্যার, ঠিক আছে, একদম পরিষ্কার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা রবিন, যে কথাগুলো বলছিলাম, আমরা একটা ভালো সেশন চালাতে চাই এবং আপনারা যেন যে সময়টুকু এখানে বিনিয়োগ করছেন সেটি যেন ফলপ্রসূ হয়। সেজন্যই ও বলছিল এই প্রত্যেকে মোবাইল ফোনটা আড়াআড়ি করে একটা জায়গায় বসে যান, তাহলে ক্লাসটা উপভোগ্য হবে। নচেত কষ্টটাই সার হবে। কারণ এই যন্ত্রের যন্ত্রণা মানুষকে স্বস্তি দেয় না। আপনি যদি মোবাইলের যন্ত্রণা মাথায় রাখেন তাহলে আমার কথা পুরো ভাগ কোশ্চিন কালেও শোনার সক্ষমতা আপনার হবে না। এটা সায়েন্স, এটা ইমোশনাল কোনো কথা না। এই জন্য মোবাইলটা, ট্যাব বা যে ডিভাইসই ক্লাস করেন, এটা একটা জায়গায় স্থির করে রেখে দেড় ঘন্টা আপনারা মনোযোগ সহকারে যদি ক্লাস করেন, ক্লাস শেষে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সুতরাং আপনাদের কাছে চাওয়া, যেহেতু সময়টা দিচ্ছেনই, সময়টা ফলপ্রসূ হোক। প্রচুর মানুষ আছেন যে দৌড়তে দৌড়তে ইফতার করে এখন ক্লাসে বসেছেন, তার মানে অনেক ত্যাগ। এবং ভারত থেকে যারা যুক্ত হয়েছেন তারা এই মুহূর্তে ইফতার করছেন, ইফতার সামনে করে বসে ক্লাস করছেন। অত এত কষ্টের ফসল বা কষ্টের সময় দিয়ে যে কাজটি করছেন সেটি যেন কোনোভাবে নষ্ট না হয়। তো সেজন্য আপনাদের কাছে চাওয়া বা প্রত্যাশা যে প্রত্যেকে আমরা এই সময়টুকু যেন ফলপ্রসূ করতে পারি। আচ্ছা, যথারীতি যে কথা রবিন বলছিল, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে বের করে দেবে যদি ক্যামেরা বন্ধ থাকে, কারণ এই ক্লাসটি আপনারা যে বিষয়গুলো শিখতে চাইছেন সেই কাজগুলো কোনোভাবে অন্ধকারে থেকে হয় না। আবৃত্তি, অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা, বক্তা, বিতার্কিক, আইনজীবী, শিক্ষক, এই কোনো কিছু অন্ধকারের কাজ না। এই সব কিছু আলোয় আসার কাজ, মানুষের সামনে আসবার কাজ। সুতরাং কেউ পর্দা করলে তা সেটার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনি যেভাবে পর্দা করে বাইরে যান সেভাবে করে আমাদের এই ক্লাসে যুক্ত হবেন, একেবারে অফলাইনের মতো করে, এমনটাই চাওয়া। ধন্যবাদ। এই বিষয়ে আর কথা না বলে সরাসরি আলোচনায় যাচ্ছি। প্রত্যেকে এটা ঠিক না করলে স্বয়ংক্রিয়ভাবে আমাদের অ্যাডমিন প্যানেল আপনাকে ক্লাস থেকে বের করে দেবে। আমি আবারও বলছি, মোবাইলটা এভাবে লম্বা না ধরে আড়াআড়ি করে একটা জায়গায় স্থির করে ফেলেন, যাতে দেখা যায়। দেড় ঘন্টা চার্জ না থাকলে চার্জের ব্যবস্থা নিয়ে বসেন। পানি এবং ইফতারের বাকি খাবার সামনে নিয়ে বসতে পারবেন, চা কফি খেতে পারবেন ভিডিওতে। এর জন্য কোনো ধরনের জরিমানা হবে না বা কোনো তিরস্কার করা হবে না। এগুলো আপনারা ভিডিওতে বসেও খেতে পারবেন। শুভেচ্ছা আপনাদের সকলকে। শুরুতেই চেনা নেই জানা নেই অনেকগুলো জ্ঞান দিয়ে ফেলা, অনেকগুলো নির্দেশ দিয়ে ফেলা, অথচ আপনারা কেউ আমার চাকরি করেন না, তাই না? কিন্তু একগাদা নির্দেশ দিয়ে ফেললাম এবং তারপরও যারা নির্দেশগুলো মেনেছেন, কোনো ধরনের অফিস অর্ডার ছাড়া, কোনো ধরনের বেতন বা অফিসিয়াল সিস্টেম ছাড়া যারা এটা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন তারা কেউ সুস্থ না, এটা আপনারা জানেন কিনা জানি না। আপনারা সকলেই উন্মাদ, পাগল। সুস্থ মানুষের আমার ক্লাসে আসে না খুব একটা। তো এতগুলো পাগল এক জায়গায় জড়ো হওয়া, এটা আমার জন্য বড় আনন্দের। যার দল ভারী হয় সে খুশি হয়। তো এতগুলো পাগল যেহেতু এই পাগলের আড্ডায় যুক্ত হয়েছেন, আপনাদের পাগলামিটাকে আমি স্যালুট জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। পাগল এই জন্য, এই যে ইফতার এখনো খাচ্ছেন অনেকে, আমি দেখতে পাচ্ছি। ইফতার করে আপনি এখন একটু আয়েশ করবেন, তাই কথা ছিল। গ্রামে যারা একটু বাজারে চায়ের দোকানে গিয়ে আপনাদের এমপি কেন জিতলো না সরকারি দলে, আর আপনাদের কেন জিতে গেল, এইসব নিয়ে গল্প গুজব করার কথা ছিল। সেসব না করে আমার ক্লাসে এসে যুক্ত হয়েছেন। এগুলো পাগলামি। হ্যাঁ, তারপরে অন্য কোনো কাজ না থাকলেও আপনারা মাগরিব থেকে এশা পর্যন্ত রিলস দেখতে পারতেন। ওপার বাংলার পারিবারিক রাজনীতি শেখানোর যে নাটকগুলো আছে বিভিন্ন টেলিভিশনে, সেটা দেখতে পারতেন। আর কোনো সুযোগ না থাকলে হিরো আলমের ভিডিও দেখতে পারতেন, দেখে সময় কাটাতে পারতেন। অনেক সুযোগ আপনাদের হাতে ছিল। সেই সমস্ত কিছু বাদ দিয়ে আপনারা এসেছেন এরকম একটি ক্লাসে, এরকম একটি সুশৃঙ্খল ক্লাসে এসে আবার ক্যামেরা অন করতে বলা হচ্ছে। তার মানে আপনি পাগল ছাড়া কি? সুস্থ মানুষ হলে এখন আয়েশ করে খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকতেন, বিশ্রামে ব্যস্ত থাকতেন। আপনাদের এই পাগলটাকে আমি শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। সভ্যতা নির্মাণ এবং বিনির্মাণে পাগলদের ভূমিকাই সবসময় ছিল। সুস্থ মানুষ কখনোই সভ্যতা নির্মাণ বা বিনির্মাণ করে নাই। এটা আপনারা জানেন কিনা? সারা পৃথিবীর সকল সভ্যতা নির্মাণে পাগলদের ভূমিকা আছে। এই কারণে বলা হয় পাগল ছাড়া দুনিয়া চলে না। সক্রেটিসকে তার সোসাইটি পাগল বলেছিল, সুস্থ বলে নাই। আমরা বহু পরে বলেছি দার্শনিক। প্লেটোকে তার সোসাইটি পাগল বলেছিল। আইনস্টাইনকে তার সোসাইটি পাগল বলেছিল। আমাদের কাজী নজরুল ইসলাম কখনো কাফের, কখনো উন্মাদ, কখনো পাগল, কখনো মাতাল। হ্যাঁ,
কখনো নানানভাবে আখ্যায়িত হয়েছেন। জীবন দশায় সুস্থ হিসাবে আখ্যায়িত হন নাই কাজী নজরুল। মরে গেলে এখন আমরা বলি তিনি আল্লাহর ওলি ছিলেন, মহাপণ্ডিত ছিলেন, বাংলা সাহিত্যে এই ছিলেন সেই ছিলেন, এখন বলি। কিন্তু সেই সময় সমাজ কিন্তু বলে নাই। যে কারণে নজরুলের অনেক ভূমিকা বাংলা, বাঙালিত্ব, বাংলা সাহিত্যে অবদান তাদেরই যাদের পাগল ছিল। হাসন রাজা বাবার বিশাল পৈতৃক সম্পত্তি সাম্রাজ্য মানুষের তরে বিলিয়ে দিয়ে একতরা নিয়ে বের হয়ে গেলেন। এই কারণে সকল রাজা মরে যায়, হাসন রাজা মরে না। হাসন রাজা ওইভাবেই আছে। প্রতিদিন হাসন রাজা আরো বেশি প্রাসঙ্গিক। তো এই জন্যই পাগলটা পুষে রাখা প্রয়োজন আপনাদের ভেতরে। এই যে পাগলটার অত্যাচারে আজকের ক্লাসে এসছেন, সেই পাগলটা আসলে এইরকমই কোনো এক পাগল, যে শুদ্ধতা চাই, যে বিকাশ চাই, সমাজ, মানুষ, সভ্যতার বিকাশ চাই। এবং আপনি আপনাকে যতটুকু জানেন, বোঝেন, প্রকাশ করেন, তার চেয়ে অনেক বেশি শানিত, অনেক বেশি পরিসিদ্ধ উপস্থাপন করতে চান জন্যে এখানে এসেছেন। এবং আপনাদের কেউ জোর করে এখানে পাঠায়নি। যেমন করে স্কুলে আমাদের জোর করে পাঠাতো, সায়েন্স পড়তে চায়নি, আব্বা আম্মা জোর করে সায়েন্স পড়িয়েছে। মক্তবে যেতে চায়নি, ঘুম থেকে উঠে জোর করে পাঠিয়েছে। এরকম অনেক কিছু জোর করে করিয়েছে। কিন্তু আজকের কাজটি আপনারা সকলে নিজে ভালোবেসে এসেছেন, নিজের পাগলামির অত্যাচারে এসেছেন। এই পাগলটা পুষে রাখা প্রয়োজন, খুব প্রয়োজন। এই পাগলটা আপনার স্বপ্ন, এই পাগলটা আপনার ভেতরের আগুন। ও আপনাকে আজকে বিশ্রাম নিতে দেয়নি, ও আপনাকে বাজারে আড্ডা দিতে দেয়নি, ও আপনাকে টেলিভিশন দেখতে দেয়নি, ও আপনাকে অকারণ রিল দেখার প্রবণতার মধ্যে আটকে রাখেনি। ওই পাগলটা ঠেলে আজকে এরকম একটি কাঠামোগত ক্লাসে আপনাকে প্রবেশ করিয়েছে। তার মা- তার মানে এই যে পাগলটা, এই পাগলটা হচ্ছে আপনার ভেতরের স্বপ্ন। এই স্বপ্নটা যতক্ষণ জীবিত আছে ততক্ষণ আপনি জীবিত। মানুষ স্বপ্ন দ্বারাই বেঁচে থাকে। যতক্ষণ স্বপ্ন দেখে ততক্ষণ মানুষ জীবিত। যখন স্বপ্ন দেখা বাদ দেয় তখন মানুষ মারা যায়, তখন আর মানুষের কিচ্ছু থাকে না, মানুষ শেষ হয়ে যায়। তো আপনারা বেঁচে আছেন, এটা অনিবার্য। এখন কথা হচ্ছে এই স্বপ্নটাকে কেমন করে দেখবেন, কেমন করে ভাববেন। স্বপ্ন দেখলাম, আবার মাঝরাতে একটু চমকে উঠে এক গ্লাস পানি খেলাম, ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে স্বপ্নটার মনে নেই। এইটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না, আপনি পাগল হয়ে ওর পেছনে ছোটেন। আজকের এই স্বপ্ন ওইরকমই একটি স্বপ্ন, আপনাকে বিশ্রাম নিতে দেয়নি, আপনি এসছেন। স্বপ্নটার প্রতি আপনার বিশ্বস্ততা হতে হবে। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে, ওকে আমার দেখতেই হবে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। চাওয়া যদি এইরকম হয়, সেই স্বপ্ন বাস্তবায়িত হবেই, এতে কোনো সন্দেহ নেই। চাওয়াটা হতে হবে চাওয়ার মতো। এবং এই সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্ট আছে যে যার ধর্ম মতে সকল ধর্মে একই কথা আছে। আর মানুষ তাই পায় যা সে চাই। যারা এই যে ইফতার করে এসছেন, এটা আল্লাহর কথা, তুমি যা চাইবা তাই পাওয়া। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে তো। পবিত্র কোরআনে আরো ইরশাদ হচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে তার ভাগ্য পরিবর্তন না করে। অতএব আল্লাহ তাআলার দোষ দিয়ে লাভ আছে? কপালের দোষ দিয়ে লাভ আছে? নসিবের দোষ দিয়ে লাভ আছে? আল্লাহ তাআলা বলছে তো তুমি করো, চেষ্টা করো। তুমি যদি চাওয়ার মতো চাও, তুমি যদি পরিবর্তন চাও, আমি পরিবর্তন করব। অতএব আপনি যে স্বপ্নটার অত্যাচারে এসেছেন সেটি আপনার চাওয়া, কিন্তু সেই চাওয়াটা হতে হবে খুব সৎ, যে ওটা আমার লাগবেই, ওটা আমার হতেই হবে। এখন বাঙালি সংস্কৃতিতে একটা সমস্যা আছে, একসাথে আমরা সব হতে চাই। ব্যবসায়ী, কবি, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ, সমাজসেবক, কন্টেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী, একসাথে সব হতে চাই। এই কারণে আমাদের হওয়ার প্রবণতা কম, সফলতার হার কম। এত না। এর মধ্যে থেকে নির্বাচন করে কোনটার প্রতি আপনার সবচেয়ে বেশি প্রেম, বেশি টানে, বেশি ভালো লাগে, সেটাতে অধিক মনোযোগ দেন, তাহলে আপনি অধিক সফল হবেন। আপনার মেধা এবং সময় যদি অনেক জায়গায় ভাগ করে ফেলেন, তাহলে আপনার এনার্জি তো ভাগ হয়ে যাচ্ছে। সেটা যদি এক জায়গায় বা দুই জায়গায় ঢালেন, সেখান থেকে অধিক সফলতা আসবে। তো আমরা একসাথে অনেক কিছু হতে চাই, কিন্তু কোনো কিছুই মন দিয়ে ভালোবাসি না, মন দিয়ে সেই কাজটা করি না। মানুষ যদি তার ভালো লাগা, ভালোবাসা কাজের সাথে থাকে, ক্লান্ত হয় না। কথাটা আবার শোনেন,
মানুষ যদি তার ভালো লাগা ভালোবাসার কাজের সাথে থাকে তাহলে সে ক্লান্ত হয় না। অর্থাৎ এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাস নিতে আমার ভালো লাগে, আমি কিন্তু কোনো কোনো দিন 8 ঘন্টা 10 ঘন্টা ক্লাস নিই, আমি জীবনেও ক্লাস নিয়ে ক্লান্ত হই না, বিশ্বাস করেন। কিন্তু যে মানুষটি ব্যাংকার হতে চায়নি কিন্তু ব্যাংকার হয়েছে, তার দুপুরে লাঞ্চ করার পরে 5টা আর বাজে না, ঘড়ি দেখতে 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 পাগল হয়ে যায়। কম করে 30 বার 40 বার ঘড়ি দেখে, কখন বাজে 5টা, কখন বাজে 5টা। তাও আবার ব্যাংকার আলাদের তো 5টাই। আচ্ছা, একটু এই ফাঁকে 1 মিনিট বলে রাখি, আমাদের এই জুমের মিটিং এর সর্বোচ্চ সংখ্যক নেওয়া যায় 300। তো 300 পূরণ হয়েছে, এরপরে অবশ্যই যাদের ক্যামেরা বন্ধ থাকবে অটোমেটিক বের করে দেবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, যদি ক্লাসটা আন্তরিকতার সাথে করতে চান আপনি করেন, আমি সেটিই চাই। অতএব সেই তাদেরকে বের করে দেবে আমাদের অ্যাডমিন প্যানেল। রবিন তোমাকেও তাই বলছে, অনেকে ওয়েটিং এ আছে, যাদের ক্যামেরা বন্ধ 30 সেকেন্ড পর থেকে তুমি একটানা 50 জনকে বের করে দিয়ে নতুন 50 জনকে নিয়ে নেবে। ঠিক আছে রবিন? আমাদের জি অ্যাডমিন জি প্যানেল স্যার। তাই তাই করবে। অতএব আপনি দয়া করে যদি ক্লাসটি করতে চান আপনাদেরকে বলবো ক্যামেরা অন করে বসে যেতে। চা দিন, লাল চা। ঠিক আছে। চ্যাট বক্সে দুজন লিখছেন যে সাউন্ড কম। আমাদের এখানে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি, আপনি একটু ইয়ারফোন বা হেডফোনের ব্যবস্থা করে নেবেন। তাহলে মূল কথা হচ্ছে, আপনার ভেতরের পাগল স্বপ্নটাকে ভালোবেসে ওই কাজটি যদি করেন আপনি অবশ্যই অবশ্যই অনেক বেশি সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি নিশ্চিত করছি, এটা আল্লাহ তাআলার কথা, আমার কোনো কথা না। সফল আপনাকে হতে হবে, হতে হলে এই কাজটার সাথে থাকতে হবে। আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকে দুর্দান্ত একটি স্বপ্ন নিয়ে এসেছেন। কেউ আবৃত্তি শিল্পী, কেউ সংবাদ উপস্থাপক, কেউ অনুষ্ঠান উপস্থাপক, কেউ ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কেউ কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, যেন একটু ভালো হয়, কেউ ভালো বক্তা হতে চান, কেউ ভালো রাজনীতিবিদ হতে চান। প্রত্যেকের কিন্তু ভাবনা একটাই, কথা বলবেন। খেয়াল করে দেখেন, কথা বলবেন, একটাই কাজ। তো আমরা আজকে ক্লাসে আলোচনা করব আপনি যে স্বপ্নের যন্ত্রণায়, যে স্বপ্নের অত্যাচারে এখন বিশ্রাম না নিয়ে, ঠিকঠাক ইফতার না করে, ইফতারের অর্ধেক অংশ রেখে দিয়ে, যে আমার মতোই আমিও অর্ধেক অংশ রেখে দিয়েছি, এভাবে অর্ধেক অংশ আপনারাও সামনে নিয়ে রেখে দিয়ে যারা ক্লাসে বসেছেন, হ্যাঁ, তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে কি কি যোগ্যতা আপনার লাগবে, তার কতটুকু আপনার আছে এবং কতটুকু নেই, এইটা সকলের আগে জানা দরকার। আজকের ক্লাসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেটি আলোচনা করব। উল্লেখ করি, আমরা 8টায় অধিকাংশ জায়গায় জামাত, 8টার আগে ক্লাস শেষ করব। মূল ক্লাসটা আমরা 8টার আগে শেষ করব, তারপরে হয়তো আপনাদের কথা, যারা জামাতে নামাজ পড়বেন না তাদের সাথে আমরা কনভারসেশন চালিয়ে যাব, কিন্তু জামাতের আগেই আমরা ক্লাস শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, আমি চলে যাব। রবিন আমাকে একটু শেয়ারের স্লাইড শেয়ার করবার অপশন দিও। রবিন, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার। ওকে। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো কথা বলেছিলাম, আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, উচ্চারণ, বিতার্কিক, অনেকগুলো বিষয় বলেছিলাম। তো আপনারা অনেকেই ভেবেছিলেন এতগুলো বিষয় আবার একসাথে বলে কি করে, করে কি করে, এই লোক আবার পাগল নাকি, হয়তো ভেবেছেন। আহ, তা ঠিক না, কিন্তু আপনারা সমস্ত কিছুই শিখতে পারবেন কি পারবেন না সেটা আগে জানা উচিত, বোঝা উচিত। চলেন সেটা নিয়ে কথা বলি। আসলে আমরা এত কিছু শিখব না, আমরা একটা বিষয় শিখব, সেটার নাম হচ্ছে বাচিক শিল্প। প্রসঙ্গ তাহলে, বাচিক শিল্প কি, কেন, কিভাবে? বাকযন্ত্র ব্যবহার করলে যেখানে শিল্প তৈরি হয় সেটি বাচিক শিল্প। কথা বললে যেখানে শিল্প হয় সেটি বাচিক শিল্প। সরাসরি বাচিক শিল্প কি কি দেখেন: আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, কণ্ঠ অভিনয়, বক্তৃতা, বিতর্ক, ব্র্যান্ড প্রমোটার, গল্পকথক, অভিনয় শিল্পী, অডিও বুকে ভয়েস দেয়া, ভয়েস ওভারের কাজ করা, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করা, এই সবগুলো, আমি যতগুলো বিষয় বলছিলাম সবগুলো কথা বলাই কাজ, অর্থাৎ বাকযন্ত্র ব্যবহার করাই কাজ। একজন আবৃত্তি শিল্পী কি করে? কথা বলে। অনুষ্ঠান উপস্থাপক কথা বলে, রেডিও জকি কথা বলে, বিতার্কিক কথা বলে, আইনজীবী কথা বলে, রাজনীতিবিদ যখন বক্তব্য দেয় কথা বলে, অভিনেতা কথা বলে। ম্যাডাম কই রাখো,
বিতার্কিক, আইনজীবী, প্রত্যেকটা পেশা, আমি এখানে যতগুলো পেশা বলছি ততগুলো পেশার মানুষ কি করছে, শুধু কথা বলে। কথা বলাটা তাদের কাজ। তো এই কথা বলতে কি কি যোগ্যতা লাগে, সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে একেবারে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। শুরুতেই ধরে নেন আপনি একজন আবৃত্তি শিল্পী হতে চেয়েছিলেন। রবিনকে বলে দাও 300, তো ক্যামেরায় যারা বন্ধ বের করতে, 20 জন বের করতে, যাতে বাকিরা আসতে পারে। ধরে নেন আপনি একজন আবৃত্তি শিল্পী হতে চান। তার 1 নম্বর যোগ্যতা কি? প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ, এটা লাগবে। এটা ছাড়া আবৃত্তি শিল্পী হওয়া যাবে না। সবার আগে প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ কি, এটা নিয়ে একটু কথা বলে যাই। প্রমিত বাংলা হচ্ছে বিশ্বের 41 কোটি বাংলা ভাষাভাষী যে বাংলা একবারে শুনবে, জানবে, মানবে, গ্রহণ করবে, সেটিকে প্রমিত বা মান ভাষা বলে। অর্থাৎ যে বাংলা ঢাকা, খুলনা, পাবনা, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সমস্ত জায়গায় একবারে গ্রহণযোগ্য, সেটি হচ্ছে প্রমিত বাংলা। আর শুদ্ধ বাংলা কি তাহলে? ধরেন বরিশালের মানুষ বরিশালের ভাষায় কথা কইতি আছে। এই যে কইতি আছে, যাইতি আছে, খাইতি আছে, নাইতি আছে, পড়তে আছে, এটা কি অশুদ্ধ? এইটা শুদ্ধ কিন্তু প্রমিত নয়, অর্থাৎ আঞ্চলিক শুদ্ধ। এই বরিশালেরটা বরিশালে গ্রহণযোগ্য। এটা যখন বরিশালের মানুষ ঢাকায় এসেই পনু আনে, জামু আনে, তখন আমরা বলি এই বরিশাল্লা, তাই না? সে আর তার মান ভাষায় বা প্রমিত ভাষায় থাকছে না। আবার আহ, ময়মনসিংহের মানুষ কোরবাং বা জায়াম খায়াম বললে আমরা তাদেরকে ওইভাবে দেখছি। নোয়াখালীর মানুষ যখন নাক দিয়ে কথা বলা শুরু করছে, আমরা তখন বলছি এই নোয়াখাইল্লা। তারপরে ওটাকে অশুদ্ধ বা ঘৃণা করা চলবে না। 52-র ভাষা আন্দোলন কিন্তু শুদ্ধ বাংলার জন্য না। কিসের জন্য বলেন তো? মাতৃভাষায় কথা বলবার অধিকার। মায়ের ভাষা, আমার মায়ের ভাষা, আমার মায়ের কোলে বসে আমি যে ভাষা শুনেছি সেটা তো আমার মায়ের ভাষা। আমার মা তো, আমি এখন যেভাবে প্রমিত ভাষায় ক্লাস নিচ্ছি এইভাবে কথা বলে না। বলে কি? আমার মা কিন্তু এভাবে বলে না। তাহলে আমার সেই মায়ের ভাষাটাও মাথায় রাখতে হবে, সেটার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, এবং শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমাকে চলতে হবে। তার মানে কি, এই যে আঞ্চলিক ভাষাগুলো, এটাও কিন্তু খুব উৎকৃষ্ট মানের শিল্প। উৎকৃষ্ট মানের শিল্প। সে সেই শিল্পকে অনেক বেশি আন্তরিকতার সাথে আমাদের মাথায় রাখতে হবে, এবং আঞ্চলিক ভাষা মানুষ ভোলে না, তার নিজের মাতৃভাষা মানুষ ভোলে না। তার মানে বরিশাল, খাগড়াছড়ি, পাবনা, ঠাকুরগাঁও এই ভাষাগুলোও শুদ্ধ, কিন্তু সেটি আঞ্চলিক। এই ভাষা যদি আমি কোনো কবিতা পড়ি, সাউন্ড হয়তো ধন্যবাদ। আচ্ছা, রবিন, একটু খেয়াল রেখো। জি জি। ধন্যবাদ। আচ্ছা, সকলকে বলি, ওই আমার অ্যাডমিন আর এক কাজে ব্যস্ত হয়ে আমাকে খেয়াল করতে পারেনি। যারা এখনো ক্যামেরা বন্ধ, এদেরকে কিন্তু বের করা হচ্ছে ঝড়ের গতিতে, কারণ আমরা 300-র বেশি নিতে পারবো না।
আচ্ছা, তার মানে আপনি যদি প্রমিত ভাষায় আবৃত্তি করতে চান, তাহলে আপনার প্রমিত ভাষা জানতে হবে। আপনার বাড়ি পাবনা হোক, ঠাকুরগাঁও হোক, যেখানেই হোক, শুদ্ধ ভাষা জানতে হবে। শুদ্ধ প্রমিত সকলের জন্য প্রযোজ্য। আবার যদি কোনো আঞ্চলিক ভাষার কবিতা পড়েন, সেই ভাষাটাও শিখে নিতে হবে, না শিখে করা যাবে না। কলিমুদ্দিন শাক মুই, অম্পুরত আবাস আমার, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধত গেছি, মুই তো একেলাই নয়, অনেকে আসিল সাথত, নাঙ্গল ফেলি বাহে, এই হাতত অস্ত্র নিস্নু, সময় দিছিল ডাক, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত, ঘরের বাড়ি যায় ঝাপধেনু আকুল গাঙ্গত, চোখত মোর এক ছবি, সামনের তীরেতে নয়া জীবন তো আছে এক, সোনার খাঁচাত নয়, কেমন স্বাধীন এক নয়া জীবন, আকুল পানের তোরে ভাসি ভাসি যুদ্ধ চলি যায়, আমার দেশের লাগি কলিমি কিসেন মুই যুদ্ধ চলি যায়, মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধ চলি যায়, দুমুঠো ভাতের লাগি যুদ্ধ চলি যায়, প্রাণের ভেতরে জোশ যুদ্ধ চলি যায়। রংপুরের একজন মুক্তিযোদ্ধাকে কবি জিজ্ঞেস করেছে যে আপনি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। সেটার উত্তরে বীর মুক্তিযোদ্ধা যা বলছে, যে ভাষা যে টোনে বলছে, কবি কিন্তু ওই টোনেই লিখেছেন। এখন এই কবিতাটি যদি মনে করি আমার বাড়ি ঝিনেদা, আমি আমার হানকের ভাষায় বলে ফেলবো, হবে না, অন্যায় হবে, এবং এটি দণ্ডনীয় অপরাধ। এটি যথাযথ জায়গায় যদি কপিরাইট মামলা হয়, তাহলে 7 বছরের সশ্রম কারাদণ্ড হবে। এইরকম অপরাধ। অতএব আমরা যদি কোনো আঞ্চলিক কবিতাও পড়ি, সেই আঞ্চলিক ভাষাটা শিখে রাখবো। খেয়াল করে দেখেন, আবৃত্তি শিল্পীর 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, সংবাদ উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, বক্তা, বিতার্কিক, আইনজীবী, শিক্ষক, প্রত্যেকটা শিল্পের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ। কণ্ঠ অভিনেতা, কণ্ঠ অভিনয় কি আমরা কি কেউ জানি? কণ্ঠ অভিনয় কি, এটা কে কে জানি, একটু হাত দেখি। জীবন্ত হাত, হ্যাঁ। বাহ, মোটামুটি 50 ভাগ জানি ধরেন। রেডিও নাটক আপনারা শোনেন না? এটা কণ্ঠ অভিনয়, যেখানে আমরা শুধু কণ্ঠ শুনছি। ডাবিং, সিরিজ, সিনেমা, বিভিন্ন ভাষা থেকে এসে বাংলা ভাষায় হচ্ছে বাংলাদেশ ভারতে। সুলতান সুলেমান বাংলাটা দেখেছেন, ওখানে বিভিন্ন চরিত্রে আমি নিজেও ভয়েস দিয়েছি। ধরেন ওখানে অভিনয় করছে তার্কিস, কিন্তু এইখানে যখন আমি গিয়ে ভয়েস দিচ্ছি, তখন হয়ে যাচ্ছি আমি কণ্ঠ অভিনেতা। আমি আর এখানে অভিনেতা থাকছি না, কণ্ঠ অভিনেতা। মানে বডিটা তার্কিস ব্যক্তিরই হচ্ছে, কিন্তু আমার কণ্ঠটা ব্যবহার হচ্ছে, তখন আমি হয়ে যাচ্ছি কি, কণ্ঠ অভিনেতা। তার মানে এই ভয়েস ওভার আর্টিস্ট বা কণ্ঠ অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকেরই সংকট একটাই, প্রমিত বলতে না পারা। প্রমিত বলতে পারলে আমরা ঠিক হয়ে যাব। আমাদের যে মূল কোর্সটি আছে, সেখানে প্রমিত উচ্চারণ নিয়ে 4টি ক্লাস আছে, প্র্যাকটিক্যাল ক্লাস। সেই ক্লাসগুলো করলে আমাদের উচ্চারণ সব ঠিক হয়ে যাবে, এবং সেই ক্লাসে কোনো তত্ত্ব বা ব্যাকরণ পড়ানো হয় না। ব্যাকরণ পড়ে, গ্রামার পড়ে, ডিকশনারি পড়ে প্রমিত উচ্চারণ শেখা যায় না। আসলেই কি করলে শেখা যায়, সেটা একেবারে প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা সেখানে ক্লাস করি। আশা করি সেটা করলে আপনাদের সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে যোগ্যতা লাগবে বাচিক শিল্পীর, 1 নম্বর, এটা আমরা ধরেন আমাদের ক্লাসে খুব ব্যবহারিক উপায়ে শিখে ফেলবো। প্রমিত উচ্চারণ জানার পরেও অনেক মানুষ দেখবেন প্রমিত উচ্চারণের কথা বলছে, কিন্তু আবৃত্তি ভালো লাগছে না। কারণ হলো 2 নম্বর যোগ্যতা যেটা, সেইটা নাই তার। আচ্ছা, প্রমিত উচ্চারণে আমরা আলাপ করব বাক জড়তা দূরীকরণ, আমাদের জিহ্বা, চোয়াল, স্বরতন্ত্রীতে অনেক জ্যাম যানজট, এটা দূর করব। আমাদের ধ্বনিগুলো ছোটবেলা থেকে আমরা অসুস্থভাবে উচ্চারণ করছি, সেগুলো আমরা ঠিক করব। অসুস্থ কেমন একটু বলি দেখেন। ছোটবেলায় পড়া দরকার ছিল ও, আ, ই, এভাবে আমরা পড়েছি, সরোয়া সরোয়া রস্য দীর্ঘ রস্য দীর্ঘ রি, এ, 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 এভাবে পড়েছি। পড়ার কারণে ধ্বনিগুলো সুস্থ হয়ে ওঠেনি। ছোটবেলায় পড়া দরকার ছিল ক, খ, গ, ঘ, ঙ, এভাবে ধ্বনি আমরা পড়িনি। পড়েছি কি কি, ক খ গ ঘ ঙ চ ছ বর্গ জ জ ঞ র 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 র। এই তো, এই যে ছোটবেলায় আমাদের একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল, একেবারে অনেক দুর্বল। এটাকে বিশ্বমানে আসা প্রয়োজন। যে কারণে আমাদের ধ্বনিগুলো আমরা অসুস্থ অবস্থায় আমাদের মধ্যে রয়ে গেছে। এই অসুস্থ, এই অসুস্থ থাকার কারণে আমরা ঠিকঠাক কথা বলেই উঠতে পারছি না। এইগুলো আমাদের ক্লাসে ঠিক করব। এরপরে উচ্চারণের যেগুলো সমস্যা, সেগুলো আমরা ঠিক করব। দ্বিতীয় যোগ্যতা হচ্ছে এক্সপ্রেশন, ভাব এবং রস। ঠিকঠাক উচ্চারণে কথা বলছে, কিন্তু তার কবিতা ভালো লাগছে না। ঠিকঠাক উচ্চারণে বক্তব্য দিচ্ছে, কিন্তু তার বক্তব্য শুনতে মন চাইছে না। কারণ হচ্ছে
তার কবিতা, বক্তব্য বা উপস্থাপনায় যে এক্সপ্রেশন, যে ভাব, যে ইমোশন থাকা প্রয়োজন, সেটা নেই। সেটা না থাকার কারণে একটা ঘাটতি হচ্ছে। তাহলে এই ভাবরসটা জানতে হবে। বাংলা সাহিত্যে যদি একটি প্রেমের কবিতা আপনি পড়েন, তখন আপনাকে প্রেমিক বা প্রেমিকা ভাবটা নিতেই হবে। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। মনে হচ্ছে না একজন প্রেমিক পড়ছে? একটা ছেলে পড়লে একটা প্রেমিক মনে হতে হবে, একটা মেয়ে পড়লে একটা প্রেমিকা মনে হতে হবে। না হলে কবিতাটা সর্বনাশ হবে। কারণ আপনি যদি মনে করেন আপনার গলায় অনেক জোর, আপনি পড়ে ফেললেন তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। প্রেমিকা বলবে ভাইয়া মাফসাই, স্টুডেন্টের টিউশনি, ওয়ালাইকুম আসসালাম, দে দৌড়। কারণ এখানে কথার লাইন অনুযায়ী তোমার এই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এই যুগের পুংটা পোলাপান হইলে বলবে তোমারে দেখলে মনে হয় 1 কোটি বছর ধরে চিনি, এত আপন আপন লাগে। সেই কথাটাই রবীন্দ্রনাথ বলছে। তাই সেটি একটু ক্লাসিক্যাল। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তাহলে সেটা অবশ্যই প্রেম ভাবে আমাকে পড়তে হবে, নচেত কবিতাটির সর্বনাশ হয়ে যাবে। বাংলাদেশ সাহিত্যের সবচেয়ে দ্রোহের কবিতার নাম কি? নজরুলের বিদ্রোহী। এখন এই কবিতা বিদ্রোহ করতে হবে আপনাকে, বলবীর, বল উন্নত মমশির, তাই হওয়া দরকার। কারণ সেই কবিতা যদি মিষ্টি সুরে পড়েন, কবিতার ধ্বংস হয়ে যাবে খুব অনিবার্যভাবে। তাহলে ওই যে প্রেম, প্রেমের জন্য রাখা দ্রোহের কবিতা, বলবীর, বল উন্নত মামশির, শিরিনে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। আমি তো বীর, আকাশের সমান বিশাল। কারণ এই কথাটা যদি মিষ্টি করে বলি, কবিতার সর্বনাশ হবে না? বলবীর, বল উন্নত মামশির, শিরিনে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। চোখ খুলে যদি কাজী নজরুল একবার এই কবিতা শোনে, তখন বলবে মাবুদ এই কবিতা আমি লিখি নাই, মাপ চাই। তাই না? কবিতাটা, এই কবিতার মর্মার্থ কই, আমি ভগবান বুকে একে দেই পদচিহ্ন, আমি মানি না কোনো আইন, আমি মানি না, মানে কি ওনার বোধ কই? ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, বলবীর, বল উন্নত বাবশির। এই কবিতা যদি মিষ্টি করে দেন তাহলে মুশকিল। প্রচুর জনপ্রিয় বড় আবৃত্তি শিল্প মিষ্টি করে কবিতাটা সর্বনাশ করেছে, কিন্তু এটা হচ্ছে ভাব, কবিতার ভাব, এটা বিদ্রোহ। বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম হচ্ছে জসিমউদ্দিনের কবর। এইটা আবার অনেকে বিদ্রোহ করে পড়ে, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এটা হইল? দাদা তার নাতিকে বলছে এই সারি সারি কবরের গল্প। পড়াশুনে মনে হয় কি, এইখানে তোর দাদির কবর, 4টা কবর মনে হয় উপরে উঠে গেল, 4 মুদ্রা ডান্স করলো, ডালিম গাছের তলে, আবার 4টা উঠে গেল। পড়াশুনে তাই মনে হয় না? কিন্তু ঘটনা তো তা না। তারপরে এই শূন্য হৃদয়ে যত কাটিয়াছি পারি, যখন যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কবিতাটা তো এই, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। কবিতাটা তো এই। তার মানে প্রেমের কবিতায় প্রেম দেখাতে হবে, দ্রোহের কবিতায় দ্রোহ দেখাতে হবে, করুণ কবিতায় করুণ দেখাতে হবে। কোথায় আপনার গলা মিষ্টি, কোথায় আপনার গলা বোল্ড, এগুলো এখানে গুরুত্বপূর্ণ নয়। উচ্চারণের পরেই প্রয়োজন হবে এই ভাব বা রস। এইটা আমরা 2টো ক্লাস করলে ভাবরসের 14 গোষ্ঠী আপনাদের ধ্বনিতে, ধমনীতে, চিন্তায়, কবিতায় প্রয়োগ করা সম্ভব। আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা কি আপনারা যে কোনো জায়গায় লেখা দেখলে মনে করবেন কেউ কাউকে প্রেম দিচ্ছে, তাই না? কিন্তু আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, প্রেম থাকে? এইটা ভাব, আপনি কি করতে চাইছেন, কি বোঝাতে চাইছেন?
বাংলা সাহিত্যের 9টি ভাবরসের উপর আমি তোমাকে ভালোবাসি, দেখেন আমি বলছি 9 রকম। আমি তোমাকে ভালোবাসি, 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 আমি তোমাকে ভালোবাসি। কি এখানে শুধু আই লাভ ইউ খেলা থাকে? কত ধরনের গল্প তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই হচ্ছে ভাবরস, 9টা ভাবরস আমি বলছিলাম। এটা ক্লাস করলে আমার চেয়েও ভালো আপনারা পারবেন ইনশাল্লাহ। আমরা মূল কোর্সে আমরা দুটো ভাবরসের ক্লাস রাখবো। এটি শুধু আবৃত্তি শিল্পীর প্রয়োজন, সংবাদ উপস্থাপকের লাগে না? 21শে ফেব্রুয়ারি কাউকে হেসে খবর পড়তে দেখেছেন? জি না। 21শে ফেব্রুয়ারি শাড়ি পাঞ্জাবি পরে দেখবেন খবর পড়ছে, চোখে মুখে শোক। আজ 21শে ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শোক দিবস। এই দিবস উপলক্ষে রাত 12টা বেজে 1 মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এভাবে পড়ছে না জিনিসটা? খেয়াল করে দেখবেন। এখানে আনন্দ থাকার প্রয়োজন নেই, 16ই ডিসেম্বর আনন্দ থাকবে। 21শে ফেব্রুয়ারি তো শোক দিবস, শোকের দিন শোক, আনন্দের দিন আনন্দ। বাংলাদেশ যেদিন ইন্ডিয়ার সাথে খেলে ক্রিকেট খেলায় জিতে যাবে, সেই দিন আমাদের নিউজে আনন্দ থাকবে, উল্লাস থাকবে। তবে নিউজ প্রেজেন্টারকেও ভাব জানতে হবে। একইভাবে অনুষ্ঠান উপস্থাপক কখনো মৃতদেহের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান করবে, কখনো আনন্দের অনুষ্ঠান, কখনো বেদনার অনুষ্ঠান, এক এক সময় এক এক ভাবের অনুষ্ঠান করবে। তাহলে সেটা না জানলে মুশকিল হবে। যারা রাজনীতি করেন, বক্তব্য দেন, এবারে ভোটে আমরা দেখছি তার একজন রাজনৈতিক কর্মী মারা গেছে, তার মাথার কাছে দাঁড়িয়ে ভোট চাচ্ছে। দেখেছিলেন আপনারা? এটা ভাইরাল হয়েছিল। এই ভাবটা জানে না। খুব দুর্বল 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 রাজনীতিবিদ, খুবই দুর্বল। কারণ একজন মৃতদেহের পাশে দাঁড়িয়ে ভোট চাওয়া এর চেয়ে বোকা রাজনীতিবিদ পৃথিবীতে নেই। ওই সময় ওই মৃত শোকটাকেই ধারণ করতে হবে যে কোনো ভাবে। তুমি যতই ভোটে থাকো, কিচ্ছু করার নেই। তার মানে রাজনীতিবিদ হিসেবে নির্বাচনে যান আর যেখানেই যান, মৃতদেহের পাশে দাঁড়িয়ে কেমন বক্তব্য দেবেন, আর মানুষকে উচ্ছ্বসিত করতে কেমন বক্তব্য দেবেন, মানুষকে শান্ত করতে কেমন বক্তব্য দেবেন, এইটা আপনি যদি রাজনীতিবিদ হিসেবে না জানেন, আপনি কিন্তু হেরে যাবেন। যত বুদ্ধিই থাক, যত টাকাই থাক, কথা বলায় আপনি ধরা খেলে এগোতে পারবেন না। তাহলে যাদের কথা বলতে হবে তাদের ভাবরস জানতে হবে। এমনকি নিউ মার্কেটে যিনি শাড়ি কাপড়ের ব্যবসা করেন, তাকেও ভাবরস জানতে হবে, নচেত কাপড় বেচা যাবে না। এই মুহূর্তে অনলাইন শপিং যাদের আছে, বেচা কেনা করছেন ঘরে বসে, তাদেরও এই ভাবরস না জানলে পারবেন না। ঈদের পোশাক কিনবে আপনার কাছ থেকে, আপনি গুরুগম্ভীর হয়ে খুব মন খারাপ করে আপনি সেটার প্রমোশন বা ভিডিও বানালেন, নেবে? আপনি চায়ের বিজ্ঞাপন বানাচ্ছেন, এই চা যদি খান আপনি অনেক চাঙ্গা হবেন, এই চা কিনবে? আরে মন খারাপ, মেজাজ খারাপ, কাজে মন বসে না, এই যে চা নেন, চা খান। তার মানে কি? ওখানে ভাব দিতে হবে এটা খেতে হবে, এটা খেলেই তোমার মন ভালো হয়ে যাবে। তার মানে সেই মুড আপনাকে দিতে হবে। তার মানে প্রমোশনেও এই ভাবগুলো লাগবে। তাহলে আমরা ভাবরস নিয়ে দুটো ক্লাস করব। বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে ভাবরস লাগবে। কণ্ঠ অভিনেতা, বিতার্কিক, আইনজীবী, শিক্ষক, আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যিনি কথা বলছে তাকেই ভাবরস জানতে হবে। 3 নম্বর যোগ্যতা হচ্ছে ক্লিয়ারিটি, স্বচ্ছতা, খুব প্রয়োজন। আপনার ভাবরস ঠিক থাকলো, উচ্চারণ ঠিক থাকলো, কিন্তু স্বচ্ছতা থাকলো না, তাহলে আপনার সমস্ত চেষ্টা বৃথা। আপনি যেন ঠিকমতো কথা শুনতে পারেন, এই দেখেন আমি ক্লাসের আগে 15 মিনিট সমস্ত কিছু সেট করে একটা মাইক লাগিয়েছি, আমার সামনে একটা ক্যামেরা লাগিয়েছি, স্বচ্ছভাবে আমাকে দেখতে পান, স্বচ্ছভাবে আমাকে শুনতে পান। এই শোনা দেখাটা নিশ্চিত করলে আমার ভাবরস এবং আমার উচ্চারণ ফলপ্রসূ। এইগুলো না থাকলে আমার উচ্চারণ এবং ভাবরস ফলপ্রসূ হতো না, আপনারা আমাকে শুনতে পেতেন না, আমাকে দেখতে পেতেন না। তাহলে আপনি যেখানে যে পর্যায়ে অনুষ্ঠান করছেন, সেটা যেন স্বচ্ছ থাকে। আমি এখানে খুব কাছাকাছি কথা বলছি, কাছাকাছি মাইক্রোফোন, তাই আসতে বলছি। এইটা যদি আমি 100 মানুষের সামনে কোনো সাউন্ড সিস্টেম ছাড়া কথা বলতাম, তাহলে আমার স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য আমার সবচেয়ে পেছনে যে মানুষটি আছে তাকে ধরে কথা বলতে হতো, তাই না? তাহলে আপনার 100 জন দর্শক, 100 জনের যদি 50 জন না শোনে, ওই 50 জন তো পেছনে হট্টগোল করবে, ওরা নিজেরা গল্প করবে, এ কি বলে পাগলের মতো, আপনার এইভাবে বলবে, তাই হয় না?
তার মানে আমি পারফর্মার হিসাবে সাউন্ড সিস্টেম থাক আর না থাক, স্বচ্ছভাবে যেন আমার দর্শক শুনতে পাই। এই স্বচ্ছতার কারণে আমরা বাচিক শিল্পীরা অনেক ধরা খেয়ে যাই। এই স্বচ্ছতা ঠিক রাখার জন্য কিছু চর্চা রয়েছে, আমরা সেটা ক্লাসে আলোচনা করব। স্বর প্রক্ষেপণ জ্ঞান এবং ভয়েস মডিউলেশন খুব গুরুত্বপূর্ণ। আপনি ভয়েস টোনটা কিভাবে ব্যবহার করবেন? ধরেন আমি একটা কাছের মানুষ, পাশের কক্ষের মানুষ, দূরের মানুষ, সবাইকে কি একভাবে বলি? তুমি কেমন আছো কাছে থাকলে এইভাবে বলি, পাশের কক্ষে থাকলে এই তুমি কেমন আছো, স্বর বদলে গেল না? এটা যদি আরো দূরে থাকে, এই তুমি কেমন আছো, স্বর আবার বদলে গেল না? তার মানে এই স্বর প্রক্ষেপণ জ্ঞানটুকু না থাকলে বাচিক শিল্পী হওয়া যায় না। তোমরা শুধায়ে ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছিলাম কে জানে। আমার গলা স্বর দিয়ে দূরত্ব বোঝা যাচ্ছে না? কবিতায় বলা হচ্ছে যে এ যুগের ছেলেমেয়েরা নদীর পাড়ে, আর আমি খরস্রোতা নদীর মাঝখান দিয়ে চলে যাচ্ছি। তাহলে এই যে খরস্রোতা নদীর মাঝখান দিয়ে আমি চলে যাচ্ছি, আর এই পাড়ের ছেলেরা নদীর পাড়ে, তো তাদের সাথে আমার কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা আমার ঠিক রাখতে হলে সেই টোনে বলতে হবে। যারা খবর পড়বেন, দেখেন সংবাদ শিরোনাম আর বিস্তারিত অনেক আলাদা বলা হয় না? শিরোনাম উঁচু স্বরে, গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। এইটাই যখন আমি বিস্তারিত হিসেবে পড়ব, গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন, স্বরের মধ্য দিয়েই কিন্তু বদলে গেল। শিরোনাম আর বিস্তারিত অনেক আলাদা। জেমসের অনুষ্ঠান যেভাবে উপস্থাপনা করবেন, রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান কি সেভাবে উপস্থাপনা করা যায়? জেমস মানে ভাঙচুর, এসে গান ধরবে দুষ্টু ছেলের দল, আর দুষ্টু ছেলের দল চেয়ার আর সোফার উপর নাচতে নাচতে 400 চেয়ার ভেঙে ফেলবে, তাই না? এটা হচ্ছে জেমস। তো জেমসের কনসার্টে আমি যখনই দায়িত্বে থেকেছি, আমি 2-3 বার চেয়ারের ভর্তুকি দেওয়ার পরে বলেছি জেমসের অনুষ্ঠানে চেয়ার দেওয়া যাবে না, খালি মাঠ, নাচ, এবার নাচতে থাক, খালি মাঠ দিতে হবে। কারণ জেমসের দর্শক হচ্ছে দুষ্টু ছেলের দল, ইয়াং জেনারেশন। ও এসে গান ধরবে সেই কথা আছে, তাহলে জেমসকে ওইভাবে ডাকতে হবে। তো উপস্থাপক যদি জেমসকে এভাবে ডাকে, প্রিয় দর্শক, মঞ্চে আসছে প্রখ্যাত ব্যান্ড তারকা নগর বাউল জেমস, দর্শক পিটাবে না? জেমসকে ডাকতে হবে লন্ডভন্ড করে। আবার যদি রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমরা ডাকি এইভাবে, প্রিয় দর্শক, মঞ্চে আসছে উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বন্যা। তাহলে রেজওয়ানা চৌধুরী বন্যা সুইসাইড করবে নাকি সেন্সলেস হবে? কারণ বন্যা দিয়ে সে গান গাবে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তা তাকে ওইভাবে ক্লাসিক্যালি ডাকতে হবে। প্রিয় দর্শক, আসছেন আমাদের অত্যন্ত প্রিয় কণ্ঠশিল্পী, কণ্ঠস্বর, রবীন্দ্রসঙ্গীতের একটি উজ্জ্বল নাম রেজওয়ানা চৌধুরী বন্যা। মঞ্চে আসছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, তাই না? এটা হতে হবে। আর জেমসকে ডাকবো, সমাগত দর্শক, এবার আমি যে নামটি উচ্চারণ করব, নিশ্চয়ই আপনারা সেই শিল্পীর জন্য অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ। একদম ঠিক ধরেছেন, আসছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠস্বর, উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা নগর বাউল জেমস। মঞ্চে আসছেন নগর বাউল জেমস। এই উচ্চতায় যেতে হবে। যদি যায়, আমি যদি এই উচ্চতায় নিতে পারি, তাহলে জেমসের ড্রামাটিস্ট খেপে যাবে দেখবেন আপনার আপনার উপস্থাপনার সাথে সাথে। তার মানে এই ভয়েস মডুলেশনটা অনুষ্ঠান বুঝে দিতে হবে। নিউজ হোক, আবৃত্তি হোক, উপস্থাপনা হোক, বক্তা হোক, বিতার্কিক হোক, যাদের বক্তব্য ভালো লাগে তারা ভয়েসের দুর্দান্ত কাজ করে। শুরু করে এক জায়গায়, তছনছ করে নিচে নেমে যাবে, আবার উপরে উঠে যাবে, এই যে লন্ডভন্ড করলে তার বক্তব্যে মানুষ মোহিত হয়ে 2 ঘন্টা শোনে, তার বক্তব্য থেকে কেউ বের হতে চায় না। এটা নিয়ে আমরা ক্লাস করব। 5 নম্বর যোগ্যতা শ্রুতি মধুর কণ্ঠস্বর। সবাই ভাবছেন এই আসছেন, এটাই তো সমস্যা। আমি একটু হাত দেখতে চাই, কার কার গলা ভালো বিশ্বাস করেন, একটু হাত দেখে, জীবন্ত হাত, নিজের হাত। কার কার গলা ভালো বিশ্বাস করেন, কে কে দেখি হাত। মোটামুটি 30%, 30-35। ধন্যবাদ।
30% বিশ্বাস করেন গলা ভালো, আর 70% বিশ্বাস করেন আপনার গলা যাচ্ছে তাই, মানে যখন চলে না। এটা কেন? এটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমরা নিজেদেরকে ছোট ভাবতে পছন্দ করি, গরিব, অসহায়, খাটো, কাইল্লা, মেধাহীন, জ্ঞানহীন, দারিদ্রতা, এগুলো আমাদের মগজের দূষণ, আর কিছু না। আসলে কিন্তু আমরা তা না। উন্নত বিশ্বের মানুষ এইসব ভাবে না, আমরা ভাবি। আমরা কি করি, আয়নার সামনে দাঁড়িয়ে, ছেলেরা কম মেয়েরা একটু বেশি, কিন্তু ছেলে মেয়ে সকলেই চেহারার সামনে অল্প করে একটু হাত বুলাবে আর বলবে, আর এক পোস ফর্সা দিলে আল্লাহ তালার কি ক্ষতি হইতো। কার নামে মামলা দিচ্ছি আমরা? মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি আপনাকে অসম্ভব সুন্দর করে বানিয়েছেন, তার নামে মামলা দিচ্ছেন। তারপর আয়নার সামনে আমরা 1 ইঞ্চি লম্বা হই আর বলি, আর 2 ইঞ্চি লম্বা দিলে কি ক্ষতি হতো আল্লাহ তালার। এটা হচ্ছে আমাদের মানসিক দৈন্যতা। এটা অনেকের, এটা মানসিক দৈন্যতা, দারিদ্রতা। উন্নত বিশ্বের মানুষ এটা ভাবে? ভাবে না। বাংলাদেশের ভাবার প্রয়োজন কি আছে? উচ্চতার চেহারায় যদি সব হবে, হানিফ সংকেত কি করে বাংলাদেশে 5 দশক ধরে সেরা উপস্থাপক আমাকে বলেন? চঞ্চল চৌধুরী কি করে এতগুলো সিনেমার নায়ক? মোশাররফ করিম কি করে এতগুলো সিনেমার নায়ক? বলেন তো। হাসান মাসুদ কি করে 4,500 নাটকে অভিনয় করছে? কিভাবে? অসম্ভব। এইটা আমরা শুধু শুধু চেহারাকে দোষ দিয়ে নিজেদেরকে ছোট করি, কণ্ঠকে দোষ দিয়ে নিজেদের ছোট করি। প্রত্যেকে অসম্ভব রকম প্রতিভা নিয়ে জন্মেছেন। বিশ্বাস করতে হবে আপনার গলা ভালো, আপনার চেহারা ভালো, অসম্ভব কিছু না। এইটাকে আরো কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমাদের স্বরচর্চায় কিছু ক্লাস আছে। কি করে গলার স্বরকে আরো দীর্ঘ, আরো গুরুগম্ভীর, আরো অনেক বেশি ব্যবহার উপযোগী করা যায়, আমরা সেটা নিয়ে ক্লাস করব। শ্রুতিমধুর কণ্ঠস্বর খুব প্রয়োজন, কারণ আমরা বাচিক শিল্প নিয়েই কথা বলছি, বাকযন্ত্র নিয়েই কথা বলছি। 6 নম্বর যোগ্যতা, মেধা ও অভিজ্ঞতা। আপনি যখন যে বিষয়ে আবৃত্তি করছেন, উপস্থাপনা করছেন, বক্তব্য দিচ্ছেন, সেই বিষয়ে যদি ন্যূনতম জ্ঞান আপনার না থাকে, আপনি কিন্তু সেটা নষ্ট করবেন। ধরে নেন আপনি খবর পড়ছেন আমেরিকান নির্বাচন নিয়ে, আপনি জানেন না যে আমেরিকান নির্বাচনে প্রেসিডেন্ট জেতে না প্রধানমন্ত্রী জেতে, সংসদীয় নাকি প্রেসিডেন্সি, কিছুই জানেন না, তাহলে সেই সংবাদটা খুব বাজে হবে। আপনি বক্তব্য দিচ্ছেন চে গুয়েভারের জন্মদিনের অনুষ্ঠানে, আপনি জানেন না চে গুয়েভার কি, মুশকিল হয়ে যাবে না? তারপরে আমি যখন যে কাজ করছি সেই বিষয়ে আমাকে অনেক জ্ঞান রাখতে হবে, বিষয়টা তা না। সম্যক ধারণা ব্যতীত কাজটি করতে গেলে খুবই বাজেভাবে করা যাবে না। 7 নম্বর যোগ্যতা, শৈল্পিক পাঠ, আর্টিস্টিক রিডিং। এটার সাথে গতি, বিরতি, চাপ সম্পৃক্ত, শৈল্পিক পাঠের সাথে। অনেকে আজকের ফ্রি ক্লাসে যুক্ত হয়েছিলেন, যাই ফ্রি মাগনা জিনিস, খাইলে টেস্ট হলে একটু খাইলাম, না হলে ফেলে দিলাম। কিন্তু এসে আটকে গেছেন, আটকে গেছেন আমার চেহারায়, আমার গলার স্বরে, আমার কোকড়া চুলে, এগুলো কোনোটাই না। আটকে গেছেন আমার কথায়। আমি প্রয়োজন অনুসারে অনেক দ্রুত বলছি কখনো, আবার প্রয়োজন অনুসারে ধীরে বলছি। প্রয়োজন অনুসারে আমি বিশেষ বিশেষ শব্দে চাপ দিয়ে চাপ দিয়ে কথা বলছি, এই জন্য আটকে গেছে। আমি হঠাৎ হঠাৎ কোথাও কোথাও বিরতি দিচ্ছি, এই জন্য আটকে গেছেন। এটা শৈল্পিক পাঠ। গতি, বিরতি, চাপ, এই তিনটা মিলে মানুষকে পাগল করে দেয়া যায়। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আবৃত্তি করবেন, উপস্থাপনা করবেন, মানুষ দম ফেলার সুযোগ পাবে না। সেই শৈল্পিক পাঠ নিয়ে আমরা দুটো ক্লাস করব, গতি, বিরতি, চাপ। আমরা সকলেই একই ধরনের গতির মধ্যে থাকি, কারোর গতি দ্রুত, কারোর ধীরে, এতে মুশকিল হয়। কিন্তু প্রয়োজন অনুসারে কখনো দ্রুত কখনো ধীরে, এটা আমাদের জানতে হবে, পারতে হবে। এটা নিয়ে আমি দুটো বিস্তারিত ক্লাস হবে আমাদের। 8 নম্বর, আবেগ নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস। বাংলাদেশি মানুষের অনেক বেশি অযাচিত আবেগ, অকারণ। আপনি একটি কবিতা পড়ছেন মাকে নিয়ে, সেই কবিতা পড়তে পড়তে আপনার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, যে মা হয়তো 1 বছর আগে মারা গেছে। তখন আপনি কবিতাটা আর ভালো পড়তে পারবেন? তখন তো আপনার নিজের মা ব্যথিত করবে। এটা মাথায় রাখতে হবে। এই আবেগগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে শিল্পী হওয়া যায় না। আরো দুর্বিষহ কি, যে আমরা যারা খবর পড়ি, অনুষ্ঠান উপস্থাপনা করি, তাদেরও তো মা বাবা মারা যায় না। মারা গেলে টেলিভিশন কয়দিন ছুটি দেয়? 7 দিন, 10 দিন। 10 দিন পরে পৃথিবীর কেউ কি মা হারানোর শোক ভোলে? কিন্তু সেই মাকে 10 দিন আগে কবরে পুঁতে রেখে এসে 11 নম্বর দিনে লাল টকটকে শাড়ি পরে, লাল টকটকে লিপস্টিক নিয়ে হাসতে হাসতে খবর পড়তে হয়। এটাই বাস্তবতা। তাহলে আপনার ওই মা হারানোর শোক যদি 10-এর পর 11 দিন থাকে, আপনার টেলিভিশন চাকরি রাখবে না। খুব নির্মম পৃথিবী।
তার মানে কি এই আবেগটুকু নিয়ন্ত্রণ জানতে হবে, থাক কষ্ট, কষ্টের জায়গায় রাখেন, মায়ের প্রতি ভালোবাসা জমা রাখেন, আপনার কাজটি পেশাদারিত্বের সাথে করতে হবে। পৃথিবী বড় নিষ্ঠুর, কিচ্ছু করার নেই। তার মানে এই আবেগের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তার শিল্পী হওয়ার অধিকার নেই। নিয়ন্ত্রণ থাকতেই হবে। আবার আবেগহীন হলেও যে শিল্পী হওয়া যায় তাও না, আবেগের প্রতি আপনার কন্ট্রোল থাকতে হবে। 9 নম্বর, নিজস্ব স্টাইল, নিজস্ব ধারা। অনেকে আমার এই ক্লাসে যুক্ত হয়ে ভাবছেন কালকে থেকে হাসান মাহাদি বয়স কম, ছোকরা দেখতে হলেও বলে ভালো, কালকে থেকে ওনার মতো বলবো। জি না স্যার, পারবেন না। পৃথিবীতে হাসান মাহাদি একজনকেই বানিয়েছেন আল্লাহ তাআলা, দ্বিতীয় কপি নাই। প্রত্যেকের ভেতর অপার সম্ভাবনা, অপার সৌন্দর্য আছে। আমার চেয়ে অনেক ভালো কিছু আপনার মধ্যে আছে। কাউকে হুবহু কপি না করে নিজেরটা প্রকাশ করার চেষ্টা করেন, হয়তো আপনি আরো বড় বিশাল কিছু হবেন। কিন্তু কাউকে অনুকরণ করে হুবহু নকল করে বড় কিছু হওয়া যায় না। আপনি যদি কোনো সিনেমা দেখে প্রিয়াঙ্কা চোপড়ার মতো হেয়ার স্টাইল করেন, আপনাকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো সুন্দর দেখা যাবে না। আপনি হয়তো আপনার মতো স্টাইল করলে প্রিয়াঙ্কা চোপড়ার চেয়েও ভালো দেখা যেতে পারে। এক একজনের সৌন্দর্য এক এক রকম, এক একজনের বলা এক এক রকম। হানিফ সংকেতের মতোই বলতে পারে এই দেশের শত শত মানুষ, কিন্তু হানিফ সংকেত তো একজনই, আর কেউ হতে পেরেছে? আপনারা বিভিন্ন আহ, ফেসবুক ইউটিউবে দেখেন না, হানিফ সংকেতের চেয়েও ভালো বলছে, ওনার মতোই বলছে, কিন্তু তাদেরকে কোনোদিন টেলিভিশনে পেয়েছেন? পাবেন না। কারণ হানিফ সংকেতের মতো আর কারোর সুযোগ নেই তো। হানিফ সংকেতের যা প্রয়োজন সে একাই। অতএব আপনার নিজেরটা বলায় চলায়, পোশাকে, মেকআপে, গেট আপে, হেয়ার স্টাইলে, সমস্ত কিছুতে নিজেরটা হতে হবে, অন্যটা হওয়ার প্রয়োজন নেই। সবশেষ পয়েন্ট, 10 নম্বর, প্রযুক্তিগত জ্ঞান, টেকনোলজিক্যাল নলেজ। এই 2026-এ এসে আপনি টেকনোলজিক্যাল নলেজ একদমই জানবেন না, তাহলে আপনার জন্য শিল্প নয়, বাচিক শিল্প নয়। একটি মাইক্রোফোন কোথায় ব্যবহার করবেন, টেলিভিশন স্টুডিওতে ক্যামেরার কোন দিকে তাকাবেন, এগুলো যদি আপনার আয়ত্তে না থাকে, তাহলে কিন্তু আপনি শিল্পী হতে পারবেন না। তো আমাদের ক্লাসে মাইক্রোফোনের ব্যবহার এবং প্রযুক্তিগত জ্ঞান নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো। আমি এতক্ষণ 10টা বিষয়ে কথা বলেছি, খেয়াল করে। আমি আরেকবার একটু সংক্ষেপে দেখিয়ে আসি নাকি 10টা বিষয় কি কি। দেখেন, প্রমিত উচ্চারণ, ভাবরস, স্বচ্ছতা, স্বর প্রক্ষেপণ জ্ঞান, শ্রুতি মধুর কণ্ঠস্বর, মেধা ও অভিজ্ঞতা, শৈল্পিক পাঠ, আবেগ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস, নিজস্ব স্টাইল, প্রযুক্তিগত জ্ঞান। এই 10টা বিষয় একসাথে যদি আপনার মধ্যে থাকে, বাচিক শিল্পের কোনো অংশে পৃথিবীর কেউ আপনাকে আটকানোর ক্ষমতা রাখে না। একসাথে প্রয়োগ হতে হবে। তো আমাদের 10 দিনের একটা স্পেশাল বিশেষ কোর্স পবিত্র রমজান উপলক্ষে চালু হচ্ছে, যেখানে এই 10টা বিষয় খুব সহজ উপায়ে, সাবলীলভাবে নিশ্চিত করা হবে। তো এতক্ষণ আমি কথা বলছিলাম, অনেক জায়গায় 7:30টায় জামাত। আহ, আমি আপনাদের কথা শুনবো এখন একটু। অনেক জায়গায় 8টায় জামাত, যাতে 8টায় জামাত তাদের তো আর অসুবিধা নেই, কিন্তু যাদের 7টা 45 জামাত বা তারাবি, তাদের জন্য তাড়াহুড়ো হচ্ছে আমি জানি। এখন একটু আমার কথা না, আপনাদের কথা আপনার শুনবো, তার আগে বলি এই 10টা বিষয় কেমন। বড় রেস্টুরেন্টে সকালবেলা একটা বড় পাতিলে খিচুড়ি রান্না হয়, চাল ডাল যা যা লাগে। এই রান্নাটা যখন শেষ দিকে চলে যায়, তখন 10টা ছোট ছোট পাতিলে ভাগ করা হয়, গরম থাকতে থাকতেই। ভাগ করে সেটার মধ্যে কিছু চিকেন দিয়ে, মোচড় দিয়ে একটার নাম হয় চিকেন খিচুড়ি, আর একটার মধ্যে বিফ দিয়ে বিফ খিচুড়ি, আর একটা এগ খিচুড়ি, আর একটা ভেজিটেবল খিচুড়ি, আর একটা মাটন খিচুড়ি। কিন্তু খিচুড়ি কিন্তু একটাই। বাচিক শিল্পও তাই, সব এক। ওর সাথে একটু বিশেষ কৌশল যুক্ত হলে কোনোটা কণ্ঠ অভিনয়, আর একটা অন্য কৌশল যুক্ত হলে আবৃত্তি, আর একটা অন্য কৌশল যুক্ত হলে সংবাদ উপস্থাপনা, আর একটা বিশেষ কৌশল যুক্ত হলে কন্টেন্ট ক্রিয়েশন। এক একটা এক এক ধাঁচে চলে যাচ্ছে, কিন্তু বাচিক শিল্পের 90 ভাগ যোগ্যতা সব এক। তাহলে আমরা সাজাবো ওইভাবেই যেন খিচুড়ির মতো মূল রান্নাটা আপনি শেখেন। শেখার পরে এর সাথে স্পেশাল কি দিতে হবে, সেটা নিয়েও আমরা শেষ 2-3টা ক্লাসে কথা বলবো। তার মানে খিচুড়িটাও রান্না হলো, এরপরে মাটন, বিফ, এগ, ভেজিটেবল কোনটা লাগবে সেটাও আপনি সাজাতে পারবেন। এবং আমাদের ক্লাসে বা কোর্সের ধরন হচ্ছে 100% প্র্যাকটিক্যাল। কোনো তত্ত্বগত শীট জ্ঞান এগুলোর মধ্যে আমরা নাই। প্র্যাকটিক্যাল, কারণ জ্ঞান আপনাদের আছে, আমাদের দরকার প্র্যাকটিক্যাল নলেজ। আপনাদের কাছে কথা শুনবো এই প্রেক্ষাপটে 40 মিনিটের একটি পরিচিতি পর্ব আপনাদের শুনবো। সেই পরিচিতি পর্বের মধ্যে নাম, নিজের জন্ম, পেশা, নিজের জেলা, পেশা, বর্তমান অবস্থান, পিতামাতার নাম, পেশা, শখ, বৈঠকে যুক্ত হবার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এই 6টা পয়েন্ট মিলে 40 সেকেন্ড সময়। এই পরিচিতি পর্বের মধ্যে 3টি শর্ত প্রযোজ্য।
পরিচিতি পর্বটা আনন্দ সংবাদ হবে, বেদনার সংবাদ নয়। পরিচিতি পর্বটা 40 সেকেন্ডের বেশি হবে না। পরিচিতি পর্বতে মুদ্রা দোষ রাখা যাবে না, এবং টাইম বেশি করা যাবে না। মুদ্রা দোষ কি? মাথা চুলকানো, আ উ ইত্যাদি ইত্যাদি, এইগুলো বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে এই কাঠামোতে আমার পরিচয়টা দিই একবার। তার আগে দেখেন শোক সংবাদ কিভাবে হয়। আমি হাসান মাহাদি, আমার জন্ম ঝিনাইদহ, আমার মা রাহেলা বেগম, আমার বাবা ইসলাম মুসল্লি, তিনি একজন ব্যবসায়ী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছি। শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আক্তার চেয়ারম্যান গতকাল রাত 8 ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন। এইটা আর এই পরিচয়ের মধ্যে কোনো ফারাক আছে? পৃথিবীর শ্রেষ্ঠ আবৃত্তি এই পরিচয়, পৃথিবীর শ্রেষ্ঠ উপস্থাপনা এই পরিচয়। ভাইবা বোর্ডে বসলেই সবার আগে বলা হয় আপনার সম্পর্কে 1 মিনিট বলুন। এইটাতে ফেল করলে আর কিছুতেই লাভ হবে না। এটা হতে হবে হাস্যোজ্জ্বল, কনফিডেন্ট, সংক্ষিপ্ত এবং প্রাঞ্জল। আমি হাসান মাহাদি লালটু, জন্ম ঝিনাইদহ। বাবা নূর ইসলাম, তিনি ব্যবসায়ী, মা রাহেলা বেগম, তিনি গৃহিণী। আমার শখ কবিতা পড়া, বিশ্ব সাহিত্যের সাথে যোগাযোগ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে আমি পড়াশোনা শেষ করেছি। আবৃত্তি শিল্পী এবং ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে আমি কাজ করি। আমি বৈঠকে যুক্ত হয়েছি এই প্রত্যাশা নিয়ে, আমি চাই পৃথিবীর সুমিষ্টতম ভাষা বাংলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এজন্য ভবিষ্যতে কেবল একজন শিল্পী হয়ে বাঁচতে চাই। আশা করি কোনো একদিন শিল্পী হয়ে উঠব। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। 37 সেকেন্ড হয়েছে আমার, কিন্তু আমার জীবন এত বর্ণাঢ্য। এই যে আমার বইয়ে লেখা আছে, এটা 6 মিনিট হয়। আমার একটা অনুষ্ঠানে আমার উপস্থাপককে পড়তে দিয়েছিলাম, 6 মিনিট করছে। আর আমি বললে এখন 2.5 ঘন্টা বলতে পারবো আমার জীবন নিয়ে, কিন্তু বলা যাবে না। সময় 40 সেকেন্ড, এটাও একটা স্মার্টনেস। আপনার যতটুকু সময় ততটুকুই বলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে আপনাদের কথা শুনবো আমি 40 সেকেন্ড করে। তো যারা তার তড়িঘড়ি করে নামাজে যেতে চাইছেন, তাদের জন্য আমি একটু কোর্সের বিষয়টা বলে আপনাদের পরিচিতি পর্বে যাব। 10 দিনের একটা বিশেষ বুট ক্যাম্প, যেটা আমাদের 3 মাসের একটি কোর্স ছিল, যেটা সপ্তাহে একদিন, মোট 12 দিন হয়। সেটা আমরা টানা 10 দিনে নিয়ে এসেছি, অর্থাৎ 2 সপ্তাহে 10 দিন ক্লাস হবে। এই 10 দিনের ক্লাসের প্রসেস হচ্ছে, আজকে যেভাবে আপনারা লাইভ ক্লাস করছেন আমার সাথে জুম অ্যাপে, এভাবে ক্লাস করবেন। ক্লাস শুরু হবে 24 ফেব্রুয়ারি, শেষ হবে 9 মার্চ। ক্লাস শুরু হবে বাদ মাগরিব, শেষ হবে এশার আগে। অর্থাৎ প্রতিদিন ক্লাস শুরুর সময় হচ্ছে ঠিক 6:30, আর ক্লাসটা শেষ হবে 8টায়। কিন্তু 6:30 থেকে 7:30 হচ্ছে মূল ক্লাস হবে সবসময়। আর লাস্ট আধা ঘন্টা প্র্যাকটিক্যাল পারফরমেন্স আমরা দেখব। তো যাদের নামাজ থাকবে 7:30টায়, তারা 7:30টার আগেই তার প্র্যাকটিক্যাল অংশটুকু দেখে তারা চলে যেতে পারবেন প্রতিদিনই। আর যাদের 8টায় থাকবে, তারা 7:55 আমরা ক্লাস শেষ করে দেবো, তারা বের হয়ে যেতে পারবেন অনায়াসেই। তাহলে নামাজ নিয়ে, নামাজের সাথে আমাদের কোনো বৈপরীত্য নেই, আমরা সেভাবেই টাইমটা সাজাবো। এবং এই সময়টা কেন সাজালাম, রমজান মাসে অনেকের জন্য সুবিধা, অনেকেই প্রচুর ফোন করছিল যে রমজান মাসটা তাদের জন্য একটু সুযোগ আছে। অফিস শেষ করে সকলেই ইফতার আগের আগে বাড়ি ফেরে, ঘরে ফেরে। অন্য সময় সাধারণত এত তাড়াতাড়ি ঘরে ফেরার তাড়া অনেকের থাকে না। তো সবকিছু মিলে আমরা এই টাইমটা সাজিয়েছি। আশা করি সময়টা আমাদের ফলপ্রসূ হবে, যারা আগ্রহী সময়টা কাজে লাগাতে পারবেন। জুম অ্যাপে ঠিক আজকে যেভাবে ক্লাস করছেন, ক্লাসটা একেবারে জীবন্ত মনে হচ্ছে, এইভাবেই ক্যামেরা অন করে বসে ক্লাস করতে হবে। এবং পুরো ক্লাস আমি নেব, অন্য কেউ ক্লাস নেবে না ইনশাল্লাহ। যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, অন্য কেউ ক্লাস নিলে ক্লাসের টেম্পো পড়ে যায়, ক্লাসের মোটিভ নষ্ট হয়, ক্লাসের যে এনার্জি থাকে সেটা পড়ে যায়। আমি বড় বড় তারকা আমার ক্লাসের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ক্লাস ক্ষতি হয়। অতএব শুধু একাই আমি ক্লাস নেব ইনশাল্লাহ। এবং অন্য কেউ, আমার কোনো স্টুডেন্ট বা বৈঠকের কোনো সিনিয়র স্টুডেন্ট কখনোই ক্লাসে ঢুকবে না, আমি একাই ক্লাস নেব আপনাদের। তো যারা আগ্রহী তাদেরকে বলবো, 24 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ, 15 দিনের মধ্যে 10 দিন ক্লাস হবে, মোট 10 দিন। যে দিনগুলো আমরা বিরতি দেবো সেদিন আমাদের কিছু প্র্যাকটিক্যাল কাজ থাকবে। এটা বাংলাদেশ সময় 6:30 থেকে 8টা, ভারত সময় 6টা থেকে 7:30। এইটার সাথে বহির্বিশ্ব থেকে যারা যুক্ত হয়েছেন তারা টাইমটা মিলিয়ে নেবেন। বাংলাদেশি এবং ভারতীয় যারা অনেক দেশ থেকে যুক্ত হয়েছেন, তারা এইটার সাথে আপনার টাইমটা অ্যাডজাস্ট করবার কতটুকু কি ব্যবধান মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিয়মিত ফি, এই কোর্সটার নিয়মিত ফি হচ্ছে 5,000 টাকা, যেটা 3 মাসের কোর্স। আমরা রমজান উপলক্ষে এটার অফার দিয়েছি 2500 টাকা মাত্র। পুরো কোর্সে এটাই খরচ। কিন্তু আজকে যারা আমার সেমিনারে যুক্ত হয়েছেন, আমার সাথে প্রথম পরিচয়, তাদের জন্য সেমিনার উপলক্ষে আরো 500 টাকা ছাড়, শুধুমাত্র আজকের সেমিনার উপলক্ষে।
মাত্র 2,000 টাকায় পুরো কোর্সটি করা যাবে, আর কোনো খরচের মধ্যে নেই। এবং আমরা হার্ড কপি সার্টিফিকেট প্রদান করি। বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা ডাকযোগে পাঠিয়ে দেব। বহির্বিশ্বে যারা আছেন তাদের জন্য অনলাইন কপি। আর যারা বহির্বিশ্বে আছেন তারাও যদি আমাদের অফিস থেকে হার্ড কপি সার্টিফিকেট নিতে চান, সেটির ব্যবস্থা আছে, নিয়ে আপনার কোনো আত্মীয় স্বজন নিয়ে পাঠিয়ে দিল। শুধুমাত্র আজকের জন্য, কিন্তু আজকে যেহেতু অনেক রাত, আমরা এই অফারটি আগামীকাল বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত রাখবো। আমি আবার বলছি, সেমিনার উপলক্ষে এই যে অফার, মাত্র 2,000 টাকায় কোর্সটি করা যাবে। এই অফারটি আগামীকাল রবিবার বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত রাখবো। এবং একটি ব্যাচে মাত্র 30 জন আমরা নেব। 30টি আসন পূর্ণ হওয়া মাত্রই এই অফার এবং এই কোর্স বন্ধ হয়ে যাবে। এখানে আর কোনো সুযোগ নেই। একটাই ব্যাচ আমরা রমজান উপলক্ষে, এটা আমাদের বেসিক কোর্স, একটাই ব্যাচ এটাতে চালু করছি। এবং এই ব্যাচে 10 বছরের উপরে এবং যে কোনো বয়স, 10 থেকে 100, যার 90 বছর 95 বছরের অনেক মানুষ আমার কোর্সে যুক্ত হয়। অতএব 10 থেকে শুরু করে এর ঊর্ধ্বে যত বয়স ইচ্ছা এই কোর্সে অন্তর্ভুক্ত হতে পারবেন। আচ্ছা, লাইভ ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা, আজকে যেভাবে লাইভ করছি, আপনি একটা দুটো ক্লাস মিস করলেও সেই রেকর্ড পেয়ে যাবেন। বাচিক শিল্পের আদ্যন্ত আলোচনা হবে। মুখমণ্ডল এবং চিন্তায় যে দূরত্ব আছে, দুশ্চিন্তা আছে, সেগুলো বের হয়ে যাবে। সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, উচ্চারণ, আবৃত্তি, বিতর্ক, আইন পেশা, কন্টেন্ট ক্রিয়েশন, অভিনয় শিল্পী হওয়া, কথা বলা সংক্রান্ত সকল কাজে এই কোর্সটি দুর্দান্তভাবে সহযোগিতা করবে। হার্ড কপি সার্টিফিকেট প্রদান করা হবে। যারা এখনই নিবন্ধন করতে চান বা কালকে করতে চান, তাদের জন্য নিবন্ধন প্রক্রিয়া অনলি ফর বাংলাদেশ। 2,040 টাকা বিকাশ খরচ সহ বিকাশ, রকেট বা নগদে পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিলেই হবে। যারা ভারত থেকে যারা ভারত থেকে আসছেন, এটা বাংলাদেশের, ভারতের জন্য শুধুমাত্র আজকের জন্য 1,500 রুপি, যেটা আগামীকাল 5টা পর্যন্ত চলবে। 1,500 রুপি শুধু ভারতে যারা রয়েছেন ভারতীয়, তারা গুগল পে এবং ফাস্ট পে করবেন। 1,500 রুপি গুগল পে এবং ফাস্ট পে করে আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলেই হচ্ছে। বহির্বিশ্ব থেকে যারা ব্যাংকে বা দেশ থেকেও যারা ব্যাংক ট্রান্সফার করতে চান, তারা এই নম্বরে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, বাংলাদেশ, ভারত এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। বাংলাদেশিদের জন্য 2,000 টাকা, ভারতীয়দের জন্য 1,500 রুপি, এবং বহির্বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 2,000 টাকাকে ডলার বা যে দেশের টাকায় সেটা শিফট করে যাওয়া হয় সেটা পাঠালেই হবে, 2,000 টাকার অনুরূপ। আচ্ছা, আমি এতক্ষণ যেটা বলছিলাম, এটি অনলাইন জুম অ্যাপে ভিডিও মাধ্যমে ক্লাস হবে। এটি বড়দের জন্য, অর্থাৎ 12 বছর থেকে 10 বছর থেকে শুরু করে যে কোনো বয়স এবং পেশার মানুষের জন্য এটি প্রযোজ্য। এবং এটি অনলাইন। আমাদের একটু অফলাইন কোর্সও রয়েছে। ঠিক একইভাবে এটা 3 মাস ধরে সপ্তাহে একদিন হয়। এটা ঈদের পরে শুরু হবে। আর আমরা 10 দিন ব্যাপী আমাদের অফিসে একটা স্পেশাল কোর্স চালু করছি। এটা ক্লাস হবে সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত। আমি আবার বলছি, অফলাইনে যারা শুধুমাত্র ঢাকা আছেন বা ঢাকার আশেপাশে আছেন, তারা অফলাইনের স্পেশাল কোর্সটি করতে পারবেন 10 দিনের। এটা নিয়মিত ফি হচ্ছে 8,100 টাকা। রমজান উপলক্ষে আমরা 3,000 টাকা ছাড় দিয়ে এটার ফি এখন 5,000 টাকা। অফলাইন ব্যাচটা একই কোর্স, ওটা অনলাইন, এটা অফলাইন। এরপর আমাদের কিছু অ্যাডভান্স কোর্স আছে। এই দুটো কোর্স হচ্ছে আমাদের বেসিক কোর্স। আমি যে দুটো কোর্স অনলাইন এবং অফলাইন বলছি, এই দুটো হচ্ছে বেসিক কোর্স। আমাদের অ্যাডভান্স কিছু কোর্স আছে একেবারে স্পেশাল, সেগুলো একটু বলে যাই। আচ্ছা, তার আগে যে দুটো বলছিলাম এই দুটো হচ্ছে বড়দের। এখন যেটা দেখছেন এটি 5 থেকে 12 বছরের বাচ্চাদের। আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা, এই 4টা বিষয় মিলিয়ে একসাথে শেখানো হয় বাচ্চাদেরকে। খেলার ছলে শেখানো হয়, কোনো হোমওয়ার্ক নেই। ক্লাসেরটা ক্লাসে বসে শিখতে পারবে। বাচ্চাদের যেহেতু বাংলাদেশে একেবারেই ক্লাস বন্ধ 40 দিন, 26শে মার্চ পর্যন্ত, সুতরাং এই রমজানে ওদের জন্য একটা ভালো সুযোগ আমি মনে করি। একদিন পর একদিন ক্লাস হবে অনলাইনে। এই ক্লাসে আপনারা চাইলে ওদেরকে যুক্ত করে দিতে পারেন। এই ক্লাসটি বিকেলে একটি ব্যাচ আছে এবং ইফতারের পরে একটা ব্যাচ আছে। তো যে কোনো একটা ব্যাচে আপনার বাচ্চাকে অনলাইনে দিতে পারেন, এবং অফলাইন ব্যাচও আছে। 3 মাসের কোর্স, 5,000 টাকা যেটা ফি, ওইটাকেই আমরা 3 মাসকে 10 দিনে নিয়ে এসেছি। অ্যাডভান্স দুটো কোর্স। শুধু যারা সংবাদ উপস্থাপক হতে চান, আর কিচ্ছু হতে চান না, তাদের জন্য আমাদের স্টুডিওতে একটি স্পেশাল কোর্স আছে। সেটা নিয়মিত ফি হচ্ছে
আচ্ছা, এইটা নর্মাল কোনো কোর্স না, একটু বলে যায়, আমাদের অ্যাডভান্স যে কোর্সগুলো আছে এটা নর্মাল কোনো ক্লাস বা কোর্স নয়। সমস্ত ক্লাস হয় সরাসরি স্টুডিওতে বসে, লাইট ক্যামেরা অটোকিউতে বসে ক্লাস হয়। উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা, কণ্ঠ অভিনয়। কণ্ঠ অভিনয় আমি যে স্টুডিওতে ভয়েস দেই, সরাসরি ওই স্টুডিওতে ভয়েস দিয়ে ক্লাস হয়। আমরা যে স্টুডিও থেকে নিউজ করি সেই স্টুডিওতে বসে নিউজ পড়ানো হয়। আমরা যে স্টুডিওতে বসে অনুষ্ঠান করি টেলিভিশনে, সেই স্টুডিওতে বসে অনুষ্ঠান করানো হয়। এই প্রসেসে এই অ্যাডভান্স কোর্সগুলো করানো হয়। যারা শুধু নিউজ প্রেজেন্টার হতে চান তাদের জন্য স্পেশাল যে প্র্যাকটিক্যাল সেশন, প্রতিটি ক্লাস আসা মাত্রই স্ক্রিপ্ট দিয়ে সেটা শুটিং হবে, রেকর্ড হবে। এটার ফি 15,000 টাকা, রমজান উপলক্ষে 20% ছাড়ে 12,000 টাকা। কেউ যদি এই নিউজ প্রেজেন্টেশনের অ্যাডভান্স কোর্সে ভর্তি হন, তাহলে আমরা যে 10 দিনের বুট ক্যাম্পটা মৌলিক কোর্সটা করছি 2,000 টাকা ফি, সেটা ফ্রি পাবেন আজকের জন্য শুধু এটি। এইটা অর্থাৎ 12,000 টাকার কোর্সে আপনি দুটো কোর্স পেয়ে যাচ্ছেন, একই সাথে 15,000 টাকা মূল্যের একটি স্পেশাল অ্যাডভান্স কোর্স পাচ্ছেন, এবং 10 দিনের যে বুট ক্যাম্প সেটি ফ্রি পাচ্ছেন। যারা শুধুমাত্র অনুষ্ঠান উপস্থাপনা হতে হতে চান, রেডিও টেলিভিশন মঞ্চ, তাদের জন্য 15,000 টাকাই ফি, 12,000 টাকা ছাড়, মানে 2-3 হাজার টাকা ছাড়ে এখন 12,000। এবং একই কথা, এইখানেও আপনারা 10 দিনের যে বুট ক্যাম্পটা আমরা করতে চাচ্ছি বেসিক কোর্স, সেটি ফ্রি পাচ্ছেন। যারা শুধু বক্তা হতে চান, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক, তাদের জন্য বক্তব্যের একটা স্পেশাল কোর্স আছে, সেটাও একই ঘটনা, 12,000 টাকা ফি, বুট ক্যাম্প অর্থাৎ 10 দিনের যে কোর্স এটা ফ্রি পাবেন। যারা আবৃত্তির অ্যাডভান্স কোর্স করতে চান আমাদের স্টুডিওতে, এটা 12টা কবিতার একটি সিলেবাস, এইটাও তথাকথিত কোনো ক্লাস নয়, সেই কবিতাটা ধরে ধরে ক্লাস হয়। আমরা 3 মাসে 12টা কবিতা শিখবো। কেউ কারো যদি সুযোগ থাকে রমজান মাসের 15 বা 20 দিনের মধ্যে আমরা এই সেশনটা শেষ করব। এইটার ফি হচ্ছে 20,000 টাকা। কথা থাকতে পারে এত ফি কেন? আমরা এখানে 5টা কবিতা প্রফেশনালি অডিও ভিডিও শুটিং করে, আমার অডিও ভিডিও যেভাবে আমাদের ইউটিউব বা ফেসবুকে প্রচারিত হয়, ঠিক ওভাবে 5টি কবিতার অডিও ভিজুয়াল রেকর্ড করে আমাদের সাইডে প্রচার হবে। সেই খরচটাও এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য এটার ফি একটু বেশি। এটাতে এই মুহূর্তে ভর্তি হলে 16,000 টাকা ফি, সাথে একইভাবে বেসিক কোর্স আপনি ফ্রি নিতে পারবেন। সঙ্গীত বিষয়ক আমাদের একটি কোর্স আছে, এটি অনলাইন নেই, এটা আমি করাই না, আমার যিনি ওস্তাদ, আমি যার কাছে গান শিখি, মিজানুর রহমান ভুট্টো এবং দোতারায় বাংলাদেশের সেরা উস্তাদ মুকাদ্দেস আলী, এই দুইজনেই ক্লাস নেন। কিন্তু এটার অনলাইন ব্যাচ নয়, আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের গানের কোর্সটা শুধুমাত্র অফলাইন আমাদের অফিসে হয়ে থাকে। এটা প্রতি সোমবার বিকেল 5টা থেকে 7টা, মাত্র 15 জনের একটি ব্যাচ। এটা প্রতি মাসে 1,000 টাকা বেতন, ভর্তি ফি 2,000 টাকা। প্রথমে কেউ আগ্রহী হইলে 5,000 টাকা দিয়ে, অর্থাৎ 3 মাসের বেতন দিয়ে ভর্তি হতে হবে। যারা ভয়েস ওভার, কণ্ঠ অভিনেতা এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই কাজগুলো শিখতে চান, তাদের জন্য একটা স্পেশাল ক্লাস আছে, আমাদের অডিও স্টুডিওতে ক্লাস হয়, ক্লাসরুমে না। 5 জনের বেশি অ্যাডভান্স কোর্সে কখনোই 5 জনের বেশি নেওয়া হয় না। এটার ফি 12,000 টাকা। যথারীতি আমরা বুট ক্যাম্প ফ্রি পাবো। এই হচ্ছে বিষয়। আমার কথা শেষ, আপনাদের কথা শুনবো। আমি আর একবার, অনেক কিছু গুলিয়ে গেল কিনা জানি না, আমাদের আজকের সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে 10 দিনের বুট ক্যাম্প বেসিক কোর্স, সেটা শুরু হচ্ছে 24 তারিখ। এই কোর্সটি টানা 10 দিনের একটি কোর্স, মাত্র 2,000 টাকা সেমিনার উপলক্ষে। এরপরে আমি যতগুলো কোর্স বলেছি এটা অ্যাডভান্স। অ্যাডভান্স কোর্সগুলোতে যদি আপনি ভর্তি হতে চান, যে যে বিষয়ে যুক্ত হতে চান আমাকে জানালে হবে। হ্যাঁ, আপনাদের কথা শুনবো। রবিন, কি আছো? জি স্যার, আছে স্যার। ওকে, ঠিক আছে। যারা কথা বলতে চান একটু চ্যাট ওপেন করে দাও, চ্যাট বক্সে লিখতে পারেন, এরপরে সরাসরি কথা শুনবো। কিন্তু কথা মানে কথা না, কথার আগে প্রশ্ন করবেন, প্রশ্ন করেই 40 সেকেন্ড যে পরিচয়, হাসি রেখে, কনফিডেন্ট রেখে, মুদ্রাদোষ বাদ দিয়ে আমরা আহ, কথা বলবো। আর যারা ভর্তি হতে চান ঠিক এই মুহূর্তে ভর্তি হতে পারবেন। আমি আবার বিকাশ রকেট নম্বরটা দিয়ে দিই, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কেউ। বাংলাদেশিদের জন্য এটা 2,040 টাকা পাঠিয়ে কনফার্ম করবেন। আসন সংখ্যা 30টা, 24 তারিখে শুরু হবে ক্লাস, 6:30 থেকে 8টা পর্যন্ত ক্লাস। যাদের 7:30টায় জামাত, তারা 7:30টার মধ্যেই বের হয়ে যেতে পারবেন। ঠিক আছে,
যারা কথা বলতে চান চ্যাট বক্সে লিখবেন অথবা হাত তুলবেন। চলো শুনি। আমি একজন একজন করে আনমিউট করে দিচ্ছি। যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন, একটু ডিজিটাল হ্যান্ড রাইজ করে আচ্ছা, রাখবেন। হ্যান্ড রেজ করেন, ডিজিটাল হ্যান্ড রেজ করেন অথবা চ্যাট বক্সে একটু লিখে দেন। একেবারে ডিজিটাল হ্যান্ড রাইজ করলে দেখতে মানে তোমার খুঁজে পেতে সুবিধা হবে। আচ্ছা, এই ফাঁকে আমি বলে রাখি, বৈঠকের বয়স 7.5 বছর। 8 বছরে পড়েছে। 8 বছরে আপনাদের দোয়ায় বাচিক শিল্প অঙ্গনে এটি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। কারণ আমরা সবকিছু সুশৃঙ্খলভাবে সম্পন্ন করি। আমরা যে 10 দিন ক্লাস করব, করলেই আপনি বুঝতে পারবেন ওটা যা কথা তাই কাজ, যখন শুরু যখন শেষ, পুঙ্খানুপুঙ্খ। এবং আমরা 15-16 বছর যে পড়ালেখা করেছি সেটা অধিকাংশই প্র্যাকটিক্যাল ওয়েতে করা হয়নি, শুধু জ্ঞান অর্জন হয়েছে। আপনার এই 10 দিনে সেই জ্ঞানটা একেবারে সুশৃঙ্খলভাবে আলোর মুখ দেখবে বলে আমি আশা করি। আমাদের দুটো বই আছে, একটু বলে দিই। একটা হচ্ছে বাচিক শিল্পের সহজ মন্ত্র। আমি যে বিষয়গুলো কথা বলছিলাম আজকে সেই বিষয়গুলো এখানে সহজ করে আলোচনা আছে। আর একটা হচ্ছে সম্ভার। আপনি যদি আবৃত্তি করতে চান 100টি নির্বাচিত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা এখানে আছে। 21শে বইমেলা শুরু হচ্ছে, মেলাতেও বইগুলো পাওয়া যাবে। রকমারি.কমে পাবেন, আমাদের অনলাইন সাইটে পাবেন, আমাদের অফিসে পাবেন, আজিজ সুপার মার্কেটে পাবেন, চট্টগ্রামে বাতিঘরে পাবেন, বিভিন্ন জায়গায় বইটি পাওয়া যায়। ইন্ডিয়া থেকে রকমারি.কম, রকমারি ইন্ডিয়া নয়, আবারও বলছি, ইন্ডিয়া থেকে রকমারি.কম এই সাইট অর্ডার করলে এই বই দুটো ইন্ডিয়াতে পাওয়া যায়। তো নিতে পারবেন যাদের প্রয়োজন মনে করেন। আমি মনে করি এটি আপনার শেলফের একটি ভালো সংগ্রহ হতে পারে। বৈঠকের সুপার প্রফেশনাল অডিও ভিজুয়াল স্টুডিও রয়েছে, আমরা নানাবিধ অডিও ভিজুয়াল কাজ করে থাকি। আপনাদের কোনো অডিও ভিজুয়াল কাজ লাগলে বৈঠকে যোগাযোগ করতে পারবেন। আমাদের অনলাইন সাইটগুলো ভিজিট করবার আমন্ত্রণ। আবৃত্তির তিনটি চ্যানেল আমাদের, আমার নামে হাসান মাহাদি লালটু নামে একটি রয়েছে, বৈঠক নামে একটি রয়েছে, বার্তা বৈঠক নামে একটি রয়েছে। এই তিনটি যখন সুযোগ ঘুরে বা ভিজিট করবার সুযোগ রইল। দীর্ঘ সময় আমার কথা মনোযোগ দিয়ে শুনবার জন্য আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। যাতে তারা আছে নামাজে আছে তারা প্রশ্ন করেই তাদেরকে আগে দিও, যাতে প্রশ্ন করে যাদের 8টায় জামাত তারা চলে যেতে পারে। আমি ছোট্ট একটা কবিতা পড়বো জি। সকলের উদ্দেশ্যে, যেহেতু এখনো সবাই আছেন। তারপরেই প্রশ্নে যাব, যারা হ্যান্ড রেজ করছেন তাদেরকে এক এক করে শুনবো। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো, পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাব। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো, হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো। অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সখ্য হবে যুগল স্নানে নেমে। থাকবো ব্যাকুল শর্তবিহীন নত, পরস্পরের বুকের কাছে, মুগ্ধ, অভিভূত। ধন্যবাদ। আপনাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে সেখানে যে কোনো তথ্য চেয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। নামাজ শেষ করে এসে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অফিসের নম্বরে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। আর এই মুহূর্তে যারা প্রশ্ন করবেন তাদেরকে একটু দাও, যারা হ্যান্ড রাইজ করেছে। রবিন। কাজুরি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কাজুরি আক্তার। আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, উনি মৃত। আর আমার মা জীবিত আছেন, উনি ভীষণ অসুস্থ। আহ, আর আমি একজন শিক্ষকতা করতাম আর কি, এখন করি না, এখন বেকার বলতে পারেন। দীর্ঘ 9 বছর শিক্ষকতা করেছি। এখন মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। আর আবৃত্তি শিখার তো অনেক ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, তো এই সুযোগটা এখন হয়েছে আর কি। আল্লাহ সহায় হলে শিখতে পারবো আর কি, এবং আপনাদের সহযোগিতা থাকলে। আর আমার বর্তমান যে মানে এখন যে প্রশ্নটা করতে ইচ্ছা করতেছে সেটা হলো যে ছোটবেলা থেকেই আমার কণ্ঠর প্রশংসা শুনেছি, কিন্তু বর্তমানে আমি নিজেই বুঝতে পারি যে আমার কণ্ঠের মধ্যে একটু জড়তা চলে এসেছে, এবং আমি মানে কথা বলতে গেলে আটকায় যাই, এবং মনে হয় যেন গলার যে মানে একটা কি বলবো, ওটা মনে হয় যেন একটা চেপে আসে। মানে এটা কিভাবে ঠিক করা যায় স্যার? ধন্যবাদ। সাধারণ কথা বলার সময়ই আমার এটা হয়, এই প্রবলেমটা হয়। ধন্যবাদ কাজরি। আমি গলায় কোনো সমস্যা দেখতে পাচ্ছি না।
একদম ঠিক আছে। এটা চর্চা করে আপনার কনফিডেন্স ডেভেলপ হবে। আর হচ্ছে এই পরিচয়ের মধ্যে আ, উ এইগুলো কিছু আসে, এইগুলো কমাবেন, হাসি যুক্ত করবেন। আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, ঠিক তারপর আছে, হিস্টোরিক্যাল ইসলাম। হিস্টোরিক্যাল ইসলাম। তাই তো লেখা নাম। আসসালামু আনমিউট। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বলেন হিস্টোরিক্যাল। আসসালামু আলাইকুম। আমাকে ওয়ালাইকুম শোনা যাচ্ছে আসসালাম, স্যার? শুনতে পাচ্ছি তো, হ্যাঁ। আশা করি আপনারা অনেকে ভালো আছেন। আমি ঢাকা স্টাফ কোয়ার্টার, ঢাকা থেকে বলতেছি, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে। আচ্ছা। আমার বাবার নাম হচ্ছে আব্দুল মান্নান, আমার নাম হচ্ছে রায়হান ইসলাম। আমার দীর্ঘ 10 বছর মাদ্রাসা লাইফ চলাকালীন সময় শেষ হয়েছে। এখন আমি নবাবপুর একটা ইলেকট্রিক্যাল দোকানে আছি। পাশাপাশি চাকরির পাশাপাশি বহুদিন থেকে আপনাদের মোবাইলের অ্যাড দেখে আসছি, সেই হিসাবে করে আমি আপনাদের এখানে যুক্ত হয়েছি। আর এখন যে সমস্যাটা হচ্ছে যে আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, কিন্তু কথাবার্তা বলার সময় আমার অনেকগুলা মানে যেটা বলার না সেটা আমার অবর্ণনীয় ভাবে চলে আসে। এটার জন্য কি করণীয়? দেখা গেছে বলছি আমার বিষয়টা, কিন্তু বিষয়ের বাইরে চলে যাচ্ছে কথাগুলো, এরকম আহ, আচ্ছা। একটু জাস্ট সমস্যাটা নিয়ে আসে। আচ্ছা, এটা কথা বলার কিছু সিকোয়েন্স রেডি করতে হয়। এটা আমার মনে হয় আপনি একটু কোর্স করেন, ঠিক হয়ে যাবে। আর পরিচয় পর্বে হাসি যুক্ত হতে হবে। পরিচয় পর্ব ইনশাল্লাহ, শোক সংবাদ না, হ্যাঁ। আপনার আর কোনো প্রশ্ন? ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন তেমন নেই। আচ্ছা, ঠিক আছে। শুভকামনা আপনার। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। এমডি আলামিন, হ্যাঁ আনমিউট হয়েছে, কথা বলতে পারবেন। জি, আসসালামু আলাইকুম। আমি আলামিন, বাবা গাজীউর রহমান, মাতা শামীমা বেগম। আমি একটু প্রাইভেট জব করতেছি সেলস এন্ড মার্কেটিং এ। তো আমার প্রবলেম হচ্ছে স্যার, আমার অনেক সময় প্রেজেন্টেশন দেওয়া লাগে বা সেলস মিটিং এ, মান্থলি মিটিং এ। তো পাবলিক স্পিকিং এ আমার খুব প্রবলেম হয়, জড়তা কাজ করে, কনফিডেন্স লেভেল কমে যায়, কথা বলতে পারি না। এই ক্ষেত্রে আমার করণীয় কি? থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় আমাদের কোর্সটা করেন, সব ঠিক হয়ে যাবে। তাহলে মানসিকভাবে আপনি নিজেকে ছোট ভাবছেন তো, আর কিছু না। আর বলার কিছু সিকোয়েন্স আছে, যে আপনি কথা বলতে গিয়ে খেই হারিয়ে যাওয়া, এলোমেলো হয়ে যাওয়া, এরকম কিছু ব্যাপার আছে। ঠিক হয়ে যাবে আশা করি, হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ধন্যবাদ। স্যার। পুষ্প। ওয়ালাইকুম হ্যাঁ। আসসালাম, পুষ্প। আমি নুসরাত জাহান পুষ্প বলছি স্যার, ঢাকা থেকে। বাবা আব্দুল বারেক, মাতা ফরিদা। আমি একজন হাউসওয়াইফ। আর আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার মনের ভিতরে মানে আমি কথা সুন্দর করে সাজাই, বাট বলতে পারি না। মানে যেটা ভাবি চিন্তা করি, মানে বলতে গেলে সবাই দেখছে উল্টোটা। আর আপনার মানে শরীর কাঁপতে থাকে, ভয় কাজ করে। তারপর হয় কি, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাটা বলবো, মানে সেটা আমি বলতে পারি না। আমি অনেক ইয়া করতেছি যে আপনাদের ক্লাসটা করবো, বাট আসলে আমার করা হয়ে ওঠে না। সেটা হচ্ছে সংসার সামনে মানে বাচ্চা আছে, সময়টা কভারেজ করতে পারি না, যার ফলে আসলে ক্লাসটা আমার মানে করা হয়ে ওঠে না। এবং আমি স্যার কি করলে আমার এই ভয়টা দূর হবে এবং আমি সুন্দর করে যে আমার ভিতরে যে কথাগুলো আমার সাদা গোছানো হয়, সেই কথাগুলো আমি মানে ভিতর থেকে বের করতে পারবো, সেটা আমি ধন্যবাদ। জানতে চাচ্ছি। ধন্যবাদ। সুন্দর এটার করে কিছু, কথা হ্যাঁ, ওই যে আমাদের আমার লাইফে। আমাদের পোস্টারের কথা ছিল, কথা মনে আসে, মুখে আসে না। তো এই মন থেকে মুখে জি স্যার। ট্রান্সফার করার কিছু পদ্ধতি আছে। প্রথমত, আপাতত যেটা চর্চা করবেন, যেটা বলতে চান, সেটা একটা শর্ট নোট করবেন, পয়েন্ট। আপাতত আজকে থেকেই ধরেন আপনি বলতে চাচ্ছেন রমজানের ফজিলত। তাহলে রমজানের ফজিলত নিয়ে অনেক জ্ঞান আছে আপনার। অনেক জ্ঞান তো আপনি একবার বলতে পারবেন না, সময় তো আপনার 2 মিনিট বা 1 মিনিট। তাহলে 2 মিনিটে আপনি রমজানের কি ফজিলত বলতে চান, তা সেটা হচ্ছে একটা পয়েন্ট লিখেন। এরপর যখন পয়েন্ট থাকবে, আপনার হাতে একটা চৌতা আকারে পয়েন্ট থাকবে, তখন আপনি আর এলোমেলো হবেন না। আজকে থেকে এটা শুরু করেন। আর এর বাইরে আরো কিছু সিকোয়েন্স মেনটেন করতে হয়, সেটা আমাদের একটা কোর্স করেন, আশা করি সব ঠিক হয়ে যাবে। পুষ্প, আপনার জন্য শুভকামনা। ঠিক আছে। উর্মিলা। উর্মিলা, একটা পপ আপ গিয়েছে, আনমিউট করতে পারেন। রবিন, তোমার নামাজ কয়টায়? স্যার 8টায়। হ্যাঁ, তুমি চাইলে আমাকে হোস্ট শিফট করে দিয়ে যেতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে স্যার। ওকে। আমাকে করেছো তো? হ্যাঁ স্যার, করছি। আপনাকে পোস্ট করা আছে, আমি হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এবার যাই আমরা ছেলেদের আগে নেই, যারা জামাতে যাবে। হ্যাঁ হ্যাঁ। একজনকে দাও, তুমি করতে করতে একজন শুরু করুক।
জি। আহ, রিফাতুল্লাহ। রিফাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাতুল্লাহ। গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আমার বাবার নাম হচ্ছে জাহির উদ্দিন, মা একজন গৃহিণী। বর্তমানে আমি একটি জব করছি, প্রাইভেট জব। আর বৈঠকে আসার কারণ হচ্ছে আমি আমার কথা বলার মধ্যে কিছুটা উন্নতি আনতে চাই। ভয়েস মডুলেশন নিয়ে কাজ করে কবিতা আবৃত্তি শিখতে চাই, এই জন্য এখানে জয়েন করা। আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কবিতা পড়তে পছন্দ করি, কিন্তু কবিতা আবৃত্তি করতে গেলে যেটা হয়, ভাব, রস এবং ভয়েস যে মডুলেশনের যে ব্যাপারটা, স্বর প্রক্ষেপণ, এই ব্যাপারটা আমার কাজ করে না, খুব ফ্ল্যাট হয়ে যায়, একই টোন থাকে। তো এইটাতে আসলে আমি কিছুটা উন্নতি করতে চাই। আর আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনাদের যেই কবিতা আবৃত্তির যেই লং বা অ্যাডভান্স যে কোর্সটা আছে, সেটার ব্যাপারে যদি আরেকটু বলতেন আমাকে, প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিচিতি পর্বে হাসি যুক্ত করবেন, একটু আয়নার সামনে অনুশীলন করবেন, তাহলে সহজ হয়ে যাবে। আর আমাদের যে অ্যাডভান্স কোর্সটা আছে সেটা হচ্ছে 12টা কবিতার একটা সিলেবাস, এটা নর্মাল কোনো ক্লাস না। 12টা কবিতা সরাসরি স্টুডিওতে মঞ্চে ক্লাস হবে, এবং সব ক্লাস আমি নেব, অন্য কেউ নেবে না। এটা হচ্ছে সেটা। এবং আপনি ঢাকা থাকলে আমাদের স্টুডিওতে, আর যদি ঢাকার বাইরে থাকেন ক্লাসটা অনলাইনে হবে, কিন্তু কবিতা 5টা 2 দিন এসে শুটিং করতে হবে আমাদের স্টুডিওতে। এই 12টার মধ্যে 5টি কবিতা আমরা অডিও ভিজুয়াল নির্মাণ করে দেব। এই কোর্স ফির মধ্যে অন্তর্ভুক্ত, আলাদা কোনো খরচ নেই। এখানে একটু উল্লেখ করি, আমাদের স্টুডিওতে যারা আমাদের স্টুডেন্ট বা আমি নিজেও যদি একটি কবিতা অডিও ভিজুয়াল রেকর্ড করি, তাহলে সেটা প্রতি কবিতা 4,000 টাকা খরচ হয়। সেটা রেকর্ড, মিউজিক, অডিও এডিট, ভিডিও এডিট, সমস্ত কিছু প্রফেশনাল লেভেলে করতে এক একটা কবিতা 4,000 খরচ। 5টা কবিতা নির্মাণ করতেই খরচ হয় 20,000 টাকা। মূলত আমরা কোর্স ফি ওটাই রেখেছিলাম, যেন আমাদের যারা বিভিন্ন পর্যায়ে কোর্স করছে তাদের কিছু কবিতা যেন রিলিজ হয়। শুধু কোর্স করে চলে গেল, তার কোনো প্রমাণ থাকলো না। সার্টিফিকেট আসলে কতটুকু প্রমাণ দেয় মানুষের? তো তার যদি 5টা কবিতা, আমাদের অনলাইন সাইট সারা বিশ্বে এখন খুব জনপ্রিয় আবৃত্তিতে, তো তার যদি 5টি কবিতা সেখানে রিলিজ হয়, এগুলো আপনার জন্য একটা দারুণ এনার্জির কারণ হবে। 20 বছর পরে এটা আপনার একটা দারুণ স্মৃতি হবে। আমার 20 বছর আগে টেলিভিশনের কবি মানে স্কুলে পড়া কবিতার একটা ভিডিও ছবি আমাকে কত মানে আন্দোলিত করে। তো আপনার এখন যে কেউ যে কোনো পর্যায়ে যদি 10টা কবিতা 5টা কবিতা রিলিজ হয়ে থাকে, তাহলে তার জন্য দারুণ একটা কাজ হয়। এটা সম্পূর্ণ, আমাদের কোর্সগুলো সম্পূর্ণ অবাণিজ্যিক, এখানে কোনো বাণিজ্যিক কোর্স না। বৈঠকের ব্যবসা বাণিজ্য হয় আমাদের অন্য কাজ আছে, বৈঠক অডিও ভিজুয়াল, বৈঠক পাবলিকেশন, সেখানে। এইটা হচ্ছে সম্পূর্ণ অবাণিজ্যিক। এইটা আমাদের ছেলে মেয়েদের বিকাশ বা প্রকাশের জন্য। তো আপনি বা যে কেউ চাইলে আহ, এই মুহূর্তে কেন এই কোর্সে ভর্তি হতে বলছি, কেউ যদি আবৃত্তির অ্যাডভান্স কোর্সটা ভর্তি হন এখন, তাহলে বেসিক কোর্সটা ফ্রি পাচ্ছেন। বেসিক কোর্সটা ছাড়া শুধু অ্যাডভান্স করলে এটা চাপ হয়ে যাবে। এই জন্য দুটো একসাথে শুরু করলে তার জন্য সুবিধা হবে। আমি কি বোঝাতে পেরেছি রিফাত? পরিষ্কার? জি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আচ্ছা, ছেলেরা জামাতে যাবেন কে? স্যার, হোস্ট করা হয়েছে আপনাকে। ওকে রবিন, তোমাকে ধন্যবাদ। আশিস, আনমিউট করবেন। আশিসের জি, পরে গুড ইভিনিং। শহীদ। হ্যাঁ, গুড ইভিনিং। আমি আশিস পাল। আমার আহ, জন্ম কুমিল্লা 14 গ্রামে। আমি একটা কর্পোরেট জব করতেছি। তো জবের জন্য আমাকে প্রায়ই বিভিন্ন সময় পাবলিক স্পিকিং করতে হয়। তো পাবলিক স্পিকিং করতে গিয়ে আমি যেটা ফিল করলাম যে আমার ভয়েস শেক হয়, প্লাস হচ্ছে কথা ভুলে যাই মাঝে মাঝে। এই প্রবলেম গুলো হচ্ছে, এবং এইগুলোর জন্যই আমি অনলাইনে সার্চ দিতেছিলাম যে এটা কিভাবে রিকভার করা যায়, বিভিন্ন ভিডিও টিডিও দেখতেছিলাম। তো এর মধ্যে আপনাদের ইয়েটা দেখলাম, ওখান থেকে মানে জয়েন করা আর কি আপনাদের এখানে। মেন প্রবলেমটা ভয়েস, একদম নর্মাল কথা বলতে গেলেও অনেক সময় ভয়েস শেক হয়। এবং এটা থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারি? ধন্যবাদ। এটা ধারাবাহিক কিছু বিষয় রয়েছে, যেমন জিহ্বা, চোয়াল, ঠোঁটের কিছু জড়তা, এটা নিয়ে আমরা এক্সারসাইজ করব। এরপরে আপনি কিছু আঞ্চলিক কথা বলছেন, এটা আপনার অভ্যাস। করতেছি যাইতেছি কিন্তু প্রমিত না, অফিসিয়াল ভাষা না।
আমার সাথে কথা বলতেই করতেছি যাইতেছি 2-3 বার বললেন, এগুলো পরিহার করা। আর সাথে সাথে আপনি যখন পরিচয় শুরু করলেন একদম হাসছেন না। কর্পোরেট ল্যাঙ্গুয়েজে হাসলে কি সমস্যা? হাসতে নিষেধ আছে নাকি কর্পোরেটে? পাবলিক স্পিকার হিসেবে কথা বলছেন, যখন সেটি বেদনার না তখন হালকা ঠোঁটে হাসি রাখলে সেটা দর্শকের সাথে কমিউনিকেট করে ভালো, সর্বত্রই। যেখানে কোনো বেদনার সংবাদ নেই সেটা যদি হেসে কথা বলা যায়, মানুষ সহজে গ্রহণ করে। আশিস, শুভকামনা। আমাদের একটা কোর্স আপনি করে ফেলেন, আপনার জন্য উপস্থাপনার কোর্সটাও হতে পারে, বেসিকটাও হতে পারে, যে কোনো একটা করে ফেললে পাবলিক স্পিকার হিসেবে আপনার যে জায়গা ঠিক হয়ে যাবে আশা করি। ধন্যবাদ। জি। শহীদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম রমজান করিম, আমি চট্টগ্রাম থেকে শহীদ রাম। আসসালাম। আমার আপনার নাম নাসর আহমদ মরহুম। আমার আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটার জন্য চাচ্ছিলাম, উপস্থাপনের জন্য বিশেষ করে। তো আমার জড়তা কাজ করছে, সেই জন্য আমি চাচ্ছিলাম এটা একটা ঠিক করার জন্য আপনাদের প্রোগ্রামে জয়েন করব। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে আসছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কি আপনার? যে জড়তা, যে বেশি জড়তা কাজ করে আর কি, সেই জন্য আমি আসলে জড়তা কিভাবে কাজ মানে ইয়া করতে হয়, হ্যাঁ, ক্লিয়ার জড়তা করতে পারে কাটানোর আর কিছু কি। এক্সারসাইজ রয়েছে আমাদের কোর্সে অন্তর্ভুক্ত, জি আশা করি ঠিক হয়ে যাবে। জি আপাতত শুরু করবেন হ্যাঁ, আয়নার সামনে হেসে পরিচয় পর্ব দেওয়ার চর্চা আজকে জি থেকে শুরু করবেন। জি, থ্যাংক ইউ। শুভকামনা। আব্দুল ওয়াদুদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মগবাজার দিগন্ত ক্যান্সার মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে বলছি। জি। মূলত আমি ইসলামিক সঙ্গীত এবং উপস্থাপনায় ইন্টারেস্টিং। তো আমার যে পর্যায়ে যে ডেভেলপমেন্ট করলে যে যে স্কেলে পৌঁছালে এটা মানুষ আগ্রহী হয় অথবা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, এটাকে আমি ডেভেলপমেন্ট করতে চাই। এর ভিতরে আমি অবস্থান নেই। এখন কোন কোর্সটা করলে আমি এটা আমি মানে যেটা যে স্কেলে পৌঁছালে ডেভেলপ হয় বা এই বিষয়ে ইন্টারেস্টিং ফিল করা যায়, সেটা আপনার কাছে সাজেশন করতে চাই। উপস্থাপনার অ্যাডভান্স করতে পারেন, বেসিকটাও করতে পারেন। আচ্ছা। এর জন্য প্রযোজ্য হচ্ছে উপস্থাপনার অ্যাডভান্স অথবা বেসিক। অ্যাডভান্স হচ্ছে এইটা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই 3 মাসে এটা এটা 3 মাসেও আছে, 10 দিনও আছে। এইটা অনুষ্ঠান উপস্থাপনা। ধরে- হ্যাঁ, এটা করলে আপনার আর জন্য। এই যে ইসলামী সঙ্গীত স্যার যে বিষয়টা বলছিলাম। ইসলামী সঙ্গীত আমাদের নেই। আমাদের আচ্ছা যেটা আচ্ছা, আছে মানে সেটা এটা হচ্ছে, কমন, সকল উপস্থাপন সকল সঙ্গীত আর শেখা। কি। জি, টোন ওটাও, হ্যাঁ ওটা শিখলে ওটাও ডেভেলপমেন্ট করা জি যাবে। জি জি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আব্দুল ওয়াদুদ। সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেশমিন আক্তার সুমি। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কক্সবাজার, তাকে হচ্ছে ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার যে সমস্যা, আমার মানে কথা বলতে গেলে একটু আঞ্চলিকতার টান চলে আসে, আর কথার উচ্চারণ অনেক সময় অশুদ্ধ হয়, মানে কিছু কিছু আঞ্চলিকতার টান চলে আসে আর কি। আর মোবাইলে কথা বললে সবাই বলে নাকি আমি অসুস্থ, মানে ভয়েসটা এমন শোনা যায় মনে হয় যে আমি অসুস্থ এরকম, আচ্ছা আচ্ছা। এই আর কি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে আশা করি আপনার জন্য। আর কথার মতো অনেক জড়তা চলে আসে। নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এটা কি আপনার ওই যে যে 10 দিনের কোর্স ওইটা করলে হ্যাঁ, ঠিক এটা হবে নাকি এনাফ কোনো এনাফ। অ্যাডভান্স নেবেন? আর আমার একটা একটা কোয়েশ্চেন হচ্ছে, আপনার 10 দিনের যেটা আপনি দেখাইছেন, 10 দিনে 10টা ক্লাস নেবেন, এই ক্লাসগুলা কি আমাদের থেকে মানে আবার এ, কি বলে হোমওয়ার্ক দিয়ে আবার কি হাজিরা নিবেন কিনা ও, হাজিরা নেই নাকি? কোনো। হাজিরা নেই, হোমওয়ার্ক হচ্ছে কিছু ভিডিও দিতে হবে, কখনো উচ্চারণের শিট, কখনো উপস্থাপনার শিট। একেবারে প্র্যাকটিক্যাল কিছু কাজ আমি দেব, সেগুলো ভিডিও করে দিতে হবে, কোনো লিখিত পরীক্ষা নেই। হাজিরার কোনো ব্যাপার নেই। হাজিরাটা না, হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা তো সবাই তো অলস জাতি বলতে গেলে, মানে একটা দিছেন ওটা যদি আদায় না করেন তাইলে ওই যে ও মানে না দিলে ক্লাস তো ফেল করছি করবে। বা রেকর্ড দিছেন, না তো দিলে তো ফেল ওইভাবেই করবে। থেকে যাবে। 100 এখন নম্বর। যদি আমাদের পড়াটা যদি আদায় করা হয়, মানে যে ক্লাসটা করাবেন ওইটা যদি রিপিট ওইভাবে যদি আবার এরপর। হ্যাঁ, সুমি, পরিষ্কার। ওই 100 নম্বরের একটা মার্কিং প্রক্রিয়ার মধ্য দিয়ে কোর্সটা যাবে। সেখানে কেউ ভিডিও না দিলে সে ফেল করবে, সার্টিফিকেট পাবে না তো। পাশ করতে হবে তো। এবং নিয়মিত ক্লাস করলে, নিয়মিত ভিডিও দিলে ফেল করার কোনো কারণ নেই, কিন্তু সেটা দিতে হবে, না দিলে ফেল করবে।
হ্যাঁ, সুমিন, ওকে, পরিষ্কার? থ্যাংক ইউ। আর কিছু? আর কিছু বলতে মানে আপনার এই কোর্সটা করলে আমার আঞ্চলিকতার যেটা টান ইনশাল্লাহ। সেটা এবং এগুলা কি সবকিছু রিকভার? আমাদের কোর্সে শতভাগ আছে। এখন আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকুই সাকসেস হবেন। আপনি যদি 12% চেষ্টা করেন 12 সাকসেস, আপনি যদি 50 চেষ্টা করেন 50 সাকসেস, আপনি যদি 100 চেষ্টা করেন 100তে 100 সাকসেস হবেন। আমাদের কোর্সে সব আছে। বাকিটা প্র্যাকটিস করে আপনি এটা রিকাভার করবেন বা ঠিক করবেন। ধন্যবাদ। এবার চলে যাব অধীরা আলিম। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। তো আমি আছি আলী মাহি, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, প্লাস একজন ক্লাস ক্যাপ্টেন। তো আমার বাবা ইঞ্জিনিয়ার এবং আমার মা গৃহিণী। তো আমার স্বপ্ন হচ্ছে একজন সংবাদ উপস্থাপক হওয়ার। এবং আমি যখন বৈঠক দেখি আমার খুব ভালো লাগে এবং আমি চাই বৈঠকের সাথে কন্টিনিউ করতে। সো বৈঠককে শুভকামনা এবং আমার প্রতি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, অধীরা খুব কনফিডেন্ট এবং ভালো বলে। শুভকামনা তোমার জন্য। মোহাম্মদ নাজবুল হাসান। নাজমুল হাসান, আনমিউট করবেন। হ্যাঁ, বলেন। আপনার কথা বোঝা যায় না, কথা শোনা যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আমার বাবা মোহাম্মদ